ওয়েলকাম টু WBCS গাইড ইউটিউব চ্যানেল। ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা পড়তে চলেছি ইন্ডিয়ান পলিটির লেকচার 6। তো এর আগে 5টা লেকচার দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই সেগুলোকে দেখবে, তারপর এটা দেখবে, তাহলে তোমাদের কি না পলিটির কমপ্লিট সেন্সটা চলে আসবে। ওকে, তো আমরা পলিটিতে যে কোর টপিক পড়ছি, আমাদের কোর টপিকটা হচ্ছে কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক। ওকে, আমি তোমাদের সিলেবাস যেটা দেখিয়েছিলাম সেই সিলেবাসের পার্ট 1-এ আমি বলেছিলাম যে আমরা কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক নিয়ে আলোচনা করব। আর সেই কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের আজকের যে সাব টপিক, সেই আজকের সাব টপিকটা হলো দ্য ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। অর্থাৎ কি আমাদের ভারতবর্ষ সেটা একটা ইউনিয়ন। কেন ইউনিয়ন? কারণ ভারতবর্ষটা হচ্ছে কতগুলো রাজ্য এবং কতগুলো মানে কেন্দ্রশাসিত রাজ্য, এইগুলো নিয়ে আমাদের ভারতবর্ষ তৈরি হয়েছে। ঠিক আছে, অর্থাৎ কি দ্য ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। ঠিক আছে, টেরিটরি মানে কি? টেরিটরি মানে হচ্ছে এলাকা। তার মানে এই টেরিটরি দিয়ে আমরা যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে যে পলিটিক্যাল ইউনিট। ঠিক আছে, কি বোঝাতে চাইছি? পলিটিক্যাল ইউনিট। অর্থাৎ আমাদের ভারতবর্ষের যে পলিটিক্যাল ইউনিট রয়েছে, পলিটিক্যাল ইউনিট কাকে বলে? একটা রাজ্য, একটা জেলা, একটা কি বলে গ্রাম, এগুলো হচ্ছে পলিটিক্যাল ইউনিট। ঠিক আছে, আচ্ছা, তাহলে আজকের এই ভিডিওতে আমাদের যে টপিক হবে ডিসকাস করার, সেই টপিকগুলো কি? নাম্বার 1, এক্সপ্লানেশন অফ দ্য টার্ম ইউনিয়ন অফ স্টেটস। ভারতকে কেন ইউনিয়ন অফ স্টেটস বলা হচ্ছে সেটা আমাদের আলোচনার বিষয় থাকবে। নাম্বার 2, এক্সপ্লানেশন অফ আর্টিকেলস 1 to 4। আমরা আজকে ভারতীয় সংবিধানের 1 থেকে 4 নম্বর আর্টিকেল পর্যন্ত, অর্থাৎ 1, 2, 3, 4 এই 4টে আর্টিকেল নিয়ে আলোচনা করব। কোন আর্টিকেলের মধ্যে কি কি বিষয় রয়েছে সেটা আলোচনা করব। আর মনে রেখো, আমাদের কনস্টিটিউশনের এখন মোট হচ্ছে 20 পার্টস। ঠিক আছে, ওকে, তো এই যে পার্টস, কিন্তু মনে রেখো বর্তমান যে সংবিধান আমাদের রয়েছে, সেই বর্তমান সংবিধানে কিন্তু 22টা পার্টের বদলে সেটার সংখ্যা এখন হয়ে গেছে কত না? সেটার সংখ্যা হয়ে গেছে 25। অর্থাৎ এখন আমাদের সংবিধানে মোট 25 পার্টস রয়েছে। আর যখন মূল সংবিধান ছিল তখন আমাদের 8খানা শিডিউল ছিল। আর সেই 8খানা শিডিউল এখন কিন্তু বর্তমানে কি হয়ে গেছে না? 12খানা শিডিউল হয়ে গেছে, তফসিল যেটাকে আমরা বলি। ওকে, আচ্ছা, এই জিনিসগুলো কি? পার্টস অ্যান্ড শিডিউল অ্যান্ড পার্টস, এগুলো কি? এগুলো আমি ডিটেলস অন্য একটা ভিডিও করে আলোচনা করব। ওকে, তাহলে চলো আজকের এই ভিডিওতে আমরা কনস্টিটিউশনের পার্ট 1, হ্যাঁ, অর্থাৎ প্রথম পার্টটাকে আলোচনা করব কমপ্লিটলি, অ্যান্ড দেন তারপর আমরা আলোচনা করব রিঅর্গানাইজেশন অফ স্টেটস। ঠিক, দেখো ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল, ভারতবর্ষ স্বাধীন হওয়ার সময় 2 ধরনের স্টেট ছিল ভারতবর্ষে। 2 ধরনের স্টেট বলতে, একটা ছিল সরাসরি ব্রিটিশ শাসনের অধীনে, হ্যাঁ, আর একটা ছিল প্রিন্সলি স্টেট, মানে যেটা কি রাজশাসন, মানে রাজবংশের শাসনের আধীনে, যেগুলো রাজবংশের শাসনের অধীনে ছিল তাদের বলা হচ্ছিল প্রিন্সলি স্টেট। তো সেরকম মনে রেখো 552টি প্রিন্সলি স্টেট ছিল, 552টি। সেই 552টি প্রিন্সলি স্টেটকে একত্রিত করে আমাদের কিন্তু পূর্ণাঙ্গ বর্তমান ভারতটা তৈরি হয়েছে। তো সেইগুলো কিভাবে হয়েছে, কোনটা কোন সময় কিভাবে মিশেছে, সেগুলো আমরা আজকে দেখার চেষ্টা করব যতদূর আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে প্রয়োজন। ওকে, আমরা ডিটেলস ফালতু আলোচনা কিচ্ছু করব না, যতদূর আমাদের পরীক্ষার জন্য প্রয়োজন আমরা সেটুকুনি আলোচনা করব। ওকে, অ্যান্ড দেন দেখো, স্বাধীনতা পরবর্তীকালীন আমি এগুলো আলোচনা করব সবই। তার পরবর্তী সময় কি হলো, একটা সময়ের পরে এসে, বিশেষ করে একটা সাল মনে রেখো 1956। এই 1956 এই সময়টা কিন্তু আমাদের রাজ্য পুনর্গঠনের একটা বিরাট বড় সময়। এই সময়ের পর থেকে আমরা দেখব, অর্থাৎ কিনা তোমরা বলতে পারো 1950-এর পরবর্তী সময়কালে আমরা দেখেছি যে আমাদের ভারতবর্ষে বিভিন্ন ধরনের নতুন নতুন স্টেটের বা ইউনিয়ন টেরিটরি তৈরি হয়েছে। তো ওভারঅল দেখো, আজকের এই সম্পূর্ণ আলোচনা কিন্তু এই ভিডিওর মধ্যে করব। তো গুরুত্বপূর্ণ ভিডিওটি হতে চলেছে। বহুদিন ধরে তোমরা লেকচার পাচ্ছ না, কিন্তু আমি দেখো কম্প্যাক্ট, তোমাদের যে কম্প্যাক্ট নোট, অ্যাকচুয়ালি যা কিনা তোমাদের জানা দরকার সেই সমস্ত জিনিসগুলো নিয়ে এই নোট বা এই স্লাইডগুলো তৈরি করতে আমার কিন্তু সময়টা নষ্ট হচ্ছে, এবং এগুলো করতে আমার অনেক পরিশ্রম হচ্ছে। তাই রেগুলারলি হয়তো ভিডিও পাচ্ছ না, কিন্তু যা পাচ্ছ সেগুলো কিন্তু কাজের জিনিস। ওকে, তো দেখতে থাকো, ভালো লাগবে। আচ্ছা, আর একটা কথা বলে দিই, এই WBCS গাইড চ্যানেলে আমি তোমাদেরকে জিএস সেকশন পড়াচ্ছি, জেনারেল স্টাডিজ। ওকে, আর কেউ যদি আমার থেকে ম্যাথ অ্যান্ড ইংলিশ শিখতে চাও, ম্যাথ অ্যান্ড ইংলিশ যদি শিখতে চাও, তাহলে অবশ্যই আমার আরেকটি চ্যানেল আছে এক্সাম সলিউশন বলে। সেই এক্সাম সলিউশন চ্যানেলটার লিঙ্ক কিন্তু আমার এই ভিডিও ডেসক্রিপশনের নিচে আমি দিয়ে রাখছি, সেই চ্যানেলটি ভিজিট করতে পারো। এই সূত্রে আমি একটা কথা তোমাদের বলে দিই, আমি তোমাদের স্পেশাল ইংলিশের ক্লাস শুরু করছি গুগল মিট অ্যাপের মাধ্যমে। ঠিক আছে,
গুগল মিট অ্যাপ এর মাধ্যমে আমি তোমাদেরকে ইংরাজির ক্লাস শুরু করছি, স্পেশাল ইংলিশ ক্লাস। সেখানে তোমরা কিন্তু ক্লাসটিতে জয়েন করতে পারো। আর জয়েন করার জন্যে তোমরা কিন্তু আমায় কী করবে না, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে তোমরা জয়েন করতে চাও কি না। ওকে, আচ্ছা, নাম্বার আমার কিন্তু দেওয়াই আছে, ডেসক্রিপশন ফলো করবে, নাম্বার পেয়ে যাবে। ওকে, তো চলো শুরু করি আজকের লেকচার। ওকে, দেখো ঘটনা হচ্ছে যে এক্সপ্লানেশন দ্য টার্ম ইউনিয়ন অফ স্টেটস। তো ইউনিয়ন অফ স্টেটস এই টার্মটাকে যখন আমরা ব্যাখ্যা করতে শুরু করব, তার আগে আমি কতগুলো কথা বলে দিই। আমাদের সংবিধানের যে ফার্স্ট আর্টিকেল, ঠিক আছে, অর্থাৎ আর্টিকেল 1, আমাদের সংবিধানের আর্টিকেল 1 বলে যে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি আ ইউনিয়ন অফ স্টেটস। ঠিক আছে, কি হবে আমাদের এই দেশ ভারতবর্ষ কি হবে না, একটা ইউনিয়ন অফ স্টেটস হবে। হ্যাঁ, ইউনিয়ন মানে কি? ইউনিয়ন মানে হচ্ছে সংঘ। ইউনিয়ন মানে কোন সংঘ, কয়েকজন একসাথে যখন মানে এসে জড়িত হয় তখন এটাকে বলে একটা ইউনিয়ন। ওকে, আচ্ছা, ইউনিয়নের সঙ্গে ফেডারেশনের কি তফাৎ আমি একটু পরেই আলোচনা করব, ভালো করে শুনতে থাকো। তা এই যে সংবিধানে লেখা থাকলো ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, এমন হওয়ার কারণ কি? দেখো, আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে যখন সংবিধান নিয়ে যখন আলোচনা চলছে, সংবিধান তৈরি বা প্রসেস যখন চলছে, তখন আমাদের ভারতের এই অ্যাসেম্বলিতে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে দুই ধরনের লোক ছিল। এক ধরনের লোক বলছিল যে আমাদের যে ভারতবর্ষের ট্র্যাডিশনাল নাম, অর্থাৎ প্রাচীন যে নাম, সেই নামটা আমাদের দেশের হওয়া উচিত। এবং আবার কেউ কেউ বলছিল যে না, আমাদের দেশের মডার্ন নাম অর্থাৎ ইন্ডিয়াটা হওয়া উচিত। তাই এক পক্ষ বলছে যে ভারতের নাম, আমাদের এই দেশের নাম ভারত হওয়া উচিত, আবার আর এক পক্ষ বলছে যে না, আমাদের দেশের নাম ইন্ডিয়া হওয়া উচিত। এই দুই পক্ষকে এক জায়গায় আনার জন্যে মনে রেখো আমরা বোথ মিক্স নেমটাকে গ্রহণ করেছি, মিক্স। সেই জন্যে বলা হয়েছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, অর্থাৎ ইন্ডিয়া যাকে বলা হচ্ছে ভারত। ওকে, তাহলে নাম নিয়ে বোঝা গেল, নামটা হচ্ছে আমাদের কি বোথ বা মিক্সড নেম। ওকে, তাহলে যে ইন্ডিয়া যেটা সেটাই হলো ভারত। ঠিক, আচ্ছা, তাহলে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি আ ইউনিয়ন অফ স্টেটস। তাহলে এই যে ভারতবর্ষ এটা একটা ইউনিয়ন অফ স্টেটস হবে। হ্যাঁ, এইটা এবার চলে আসো, ইউনিয়ন অফ স্টেটস বলতে কি বোঝায়। দেখো, দ্য টার্ম ইউনিয়ন অফ স্টেটস ওয়াজ সাজেস্টেড বাই ডক্টর বি.আর. আম্বেদকর। এই যে ভারতবর্ষটা একটা ইউনিয়ন অফ স্টেটস হবে, এটা কে সাজেস্ট করেছিলেন না, ডক্টর বি.আর. আম্বেদকর সাজেস্ট করেছিলেন। দ্য টার্ম ইন্ডিকেটস টু থিংস, আর এই টার্মটা দিয়ে দুটো জিনিসকে বোঝায়। ওয়ান ইজ ইন্ডিয়া ইজ আ ফেডারেশন হ্যাভিং নো এগ্রিমেন্টস অ্যামাং দ্য স্টেটস। দেখো, ভারতবর্ষে একটা ফেডারেশন কথাটা ঠিক, কিন্তু মনে রেখো সংবিধানের কোথাও এই ফেডারেশন কথাটি কিন্তু ব্যবহার করা হয়নি। খুব ভালো করে শুনতে থাকো আমার কথাগুলি। আমি আবার বলছি যে বাবা সাহেব আম্বেদকর এই ইউনিয়ন অফ স্টেটস মানে সাজেস্ট করেছিলেন, দুই দিক থেকে তিনি ব্যাখ্যা দিয়েছিলেন এটাকে। তিনি বলেছিলেন ভারতবর্ষটা হবে একটা ফেডারেশন, কিন্তু এই ফেডারেশনের মধ্যে কোনো ধরনের এগ্রিমেন্টস থাকবে না। আমি যদি আমেরিকা আর ভারতকে পাশাপাশি রেখে তুলনাত্মক বিশ্লেষণ করি তাহলে কি পাবে? দেখো, আমেরিকা কতগুলো রাজ্যের সংমিশ্রণ, অর্থাৎ এই জন্যে আমেরিকাকে বলা হয় ইউএসএ, অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। অর্থাৎ কতগুলো স্টেট যখন ইউনাইটেড হয়েছিল, সেই কতগুলো ইউনাইটেড স্টেটকে নিয়েই আমেরিকা তৈরি হয়েছে। তো আমেরিকা আর ভারতের মধ্যে তফাৎটা কোথায়, এটা আমাদের এখন বোঝার জিনিস। তো ভারতবর্ষের মধ্যে একটা ফেডারেশন রয়েছে। ফেডারেশন মানে কি? ফেডারেশন মানে একটা সমিতি। ভালো করে বোঝার চেষ্টা করো। ফেডারেশন মানে হচ্ছে একটা সমিতি বা সংঘ। এই সমিতি বা সংঘ আমেরিকাতে যেমন আর ভারতবর্ষে কিন্তু তেমন নয়। কেন নয়? কারণ ভারতবর্ষের ক্ষেত্রে ফেডারেশন কথার অর্থ হলো শেয়ার অফ পাওয়ার। খুব ভালো করে বোঝার চেষ্টা করো। ভারতবর্ষে ফেডারেশন শব্দের অর্থ হচ্ছে শেয়ার অফ পাওয়ার, অর্থাৎ ক্ষমতার মানে বন্টন করা, ক্ষমতাকে বন্টন করে নেওয়া। অর্থাৎ ভারতীয় ফেডারেশনের মধ্যে
স্টেটগুলোর সাথে কোনো এগ্রিমেন্টস থাকবে না। অর্থাৎ মনে করো আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ এবং আমাদের পার্শ্ববর্তী রাজ্য বিহার, এরা কখনো একে অপরের সাথে কোনো এগ্রিমেন্ট করেনি যে তোমার সঙ্গে ততদিনই আমি সুসম্পর্ক বজিয়ে চলবো যতদিন তুমি আমার এই ক্রাইটেরিয়া স্যাটিসফাই করবে। এমন কিন্তু কোনো এগ্রিমেন্ট আমাদের স্টেটগুলির মধ্যে নেই। অর্থাৎ আমাদের এই যে ইউনিয়নটা তৈরি হয়েছে বা আমাদের এই যে ফেডারেশনটা তৈরি হয়েছে, এটা কিন্তু দুটো জিনিস নিয়ে তৈরি হয়েছে। কি? একটা হলো সেন্ট্রাল পাওয়ার, একটা হলো স্টেট পাওয়ার। অর্থাৎ কি, আমাদের যে ইউনিয়ন অফ স্টেট, অর্থাৎ আমাদের যে ভারতবর্ষ, সেটা একটা ইউনিয়ন। এই ইউনিয়নের মধ্যে যে সেন্টার থাকবে, যে কেন্দ্র থাকবে, সেই কেন্দ্রের হাতে সর্বময় ক্ষমতা থাকবে এবং স্টেটগুলোকে কেন্দ্রের থেকে ক্ষমতার বন্টনীকরণ হবে। ঠিক আছে? এবং সেই কেন্দ্র এবং রাজ্য দুজনে মিলে তার ক্ষমতাকে বন্টন করে শাসন করবে। সেই দিক থেকে যদি আমরা দেখি, রাজ্যগুলির যেমন একটা স্পেসিফিক ক্ষমতা রয়েছে, ঠিক তেমনি করে সেন্টার বা কেন্দ্র সরকারের কিন্তু সেরকম একটা ক্ষমতা রয়েছে। যেমন কেন্দ্র সরকার চাইলে কোনো রাজ্যকে মার্জ আপ করতে পারে, অর্থাৎ কোনো রাজ্যকে একটা রাজ্যের সঙ্গে মিশিয়ে দিতে পারে। আবার কেন্দ্র সরকার চাইলে কোনো রাজ্যকে ভেঙে দুটো টুকরো করে দিতে পারে। কিন্তু কোনো রাজ্য চাইলেই তার নাম পরিবর্তন, তার বর্ডার পরিবর্তন, তার সীমানা পরিবর্তন করতে পারে না। অর্থাৎ বোঝা গেল? তাহলে এইখানে আমরা দেখছি যে আমেরিকাতে যে স্টেটগুলো রয়েছে তাদের স্বায়ত্ত শাসন রয়েছে, তাদের পৃথক পৃথক ক্ষমতা রয়েছে। কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে তা নেই। ভারতবর্ষ সেন্টার যে পাওয়ারটাকে এনজয় করে, স্টেট সেই পাওয়ারগুলোকে কিন্তু এনজয় করতে পারে না। অর্থাৎ এটা বোঝা যাচ্ছে যে আমাদের ভারতবর্ষে সেন্টারের ক্ষমতা একটু বেশি, স্টেটের ক্ষমতা একটু কম। ওকে, সেকেন্ড থিং বাবা সাহেব বলেছিলেন, থিং ইজ দ্যাট দ্য স্টেট ডু নট হ্যাভ এনি রাইট টু সিসিড ফ্রম দ্য ইউনিয়ন। এবং এই স্টেট কখনোই ইউনিয়ন থেকে বেরিয়ে যেতে পারবে না, সিসিড করতে পারবে না। সিসিড মানে বেরিয়ে যাওয়া, ত্যাগ করে চলে যাওয়া। তো আমাদের ইন্ডিয়ান যে স্টেটসগুলো রয়েছে, সেই ইন্ডিয়ান স্টেটসগুলো কখনোই এই ইউনিয়ন বা এই সংঘ ছেড়ে বাইরে বেরিয়ে যেতে পারবে না, তাদেরকে সবসময় সংঘের মধ্যেই থাকতে হবে। একটা কথা, ফেডারেশনটা হচ্ছে এমন একটা টার্ম, ফেডারেশনটা একটু পলিটিক্যাল টার্ম, কিন্তু ইউনিয়নটা একটা সাইকোলজিক্যাল টার্ম। ভালো করে বোঝার চেষ্টা করো। যার কারণে ভারতবর্ষ একটা ফেডারেশন, এটা ঠিক, কিন্তু ভারতবর্ষ সেরকম ফেডারেশন নয় যেখানে কোনো এগ্রিমেন্টস আছে। আমাদের এখানে কেন্দ্রের সাথে রাজ্যের কোনো এগ্রিমেন্টস নেই যে তুমি আমার এই ক্রাইটেরিয়া ফলো করলে আমি তোমার সঙ্গে থাকবো, তুমি যদি এগুলো ফলো না করো তাহলে আমি তোমার থেকে বেরিয়ে যাব, এমন কিন্তু হবে না ভারতবর্ষে। বোঝা গেছে কি বললাম? কিন্তু এই যে ভারতবর্ষের একটা রাজ্যের সঙ্গে আরেকটা রাজ্যের যে সুসম্পর্ক, এই সুসম্পর্কটাই কিন্তু দর্শায় যে আমাদের রাজ্যগুলির সাথে একে অপরের কত ভালো রিলেশন রয়েছে। ঠিক আছে? আচ্ছা, এই জন্য হচ্ছে ইউনিয়ন অফ স্টেটস। আশা করি বোঝাতে পেরেছি। দেখো, হিয়ার দ্য স্টেটস শেয়ার ফেডারেল পাওয়ার্স উইথ দ্য ইউনিয়ন। এখানে কি হচ্ছে না, এখানে যে স্টেটগুলো রয়েছে, আমাদের দেশের যে স্টেটগুলো রয়েছে, সেই স্টেটগুলো ইউনিয়নের সাথে অর্থাৎ কেন্দ্র সরকারের সাথে ফেডারেল কিছু পাওয়ারকে শেয়ার করছে, কিছু ক্ষমতার বন্টনীকরণ তাদের মধ্যে হচ্ছে। দো দে হ্যাভ নো পাওয়ার টু চেঞ্জ দেয়ার বাউন্ডারিজ। যদিও রাজ্যগুলো তাদের সীমানা কখনো চেঞ্জ করতে পারবে না, অর্থাৎ কোনো রাজ্য বলতে পারবে না এতখানি আমার, অতখানি তোমার নয়, অতখানি তোমার, এরকম কখনো করতে পারবে না। ওকে, দিস পাওয়ার ইজ অনলি ভেস্টেড অন দ্য ইউনিয়ন। এবং এই বাউন্ডারি চেঞ্জের কথা বলো, নাম পরিবর্তনের কথা বলো, সমস্ত যে ক্ষমতা সেগুলো ভেস্টেড অনলি অন ইউনিয়ন, সেটা কেন্দ্র সরকারের উপরেই রয়েছে। যার কারণেই তোমরা দেখেছো 2014 সালে কেন্দ্র সরকার কি করেছিল না, অন্ধ্রপ্রদেশ রাজ্যটিকে দুটো ভাগে ভাগ করে দিয়েছিল। একটা হয়ে গেছে অন্ধ্রপ্রদেশ আর একটা হয়ে গেছে তেলেঙ্গানা। তাহলে এটা কিন্তু রাজ্যের কোনো ক্ষমতা নয়, এটা কেন্দ্র সরকারই পারে, অর্থাৎ ইউনিয়নের হাতে এই ক্ষমতাটা দেওয়া রয়েছে। ওকে, সেই জন্যে মনে রেখো, এটা খুব গুরুত্বপূর্ণ একটা লাইন এখানে লেখা রয়েছে যে হেন্স ইন্ডিয়া ইজ অ্যান ইনডেস্ট্রিক্টেবল ইউনিয়ন অফ ডেস্ট্রিক্টেবল স্টেট। ভারতবর্ষ একটা অভঙ্গনীয় কেন্দ্রের অন্তর্গত ভঙ্গনীয় রাজ্য। যেমন আমেরিকাতে আমরা কি বলতে পারি, আমেরিকাতে আমরা বলতে পারি যে ইনডেস্ট্রিক্টেবল ইউনিয়ন অফ ইনডেস্ট্রিক্টেবল স্টেট, অর্থাৎ আমেরিকার ইউনিয়নকেও ভাঙা যাবে না, আবার আমেরিকার স্টেটগুলোকেও ভাঙা যাবে না। কিন্তু মনে রেখো, ভারতবর্ষের ইউনিয়নকে কখনো ভাঙা যাবে না, কিন্তু ভারতবর্ষের রাজ্যগুলোকে ভাঙা যেতে পারে। ভেঙে দুটো রাজ্যকে মিশিয়ে একটা রাজ্য করে দেওয়া যেতে পারে, আবার একটা রাজ্যকে ভেঙে দুই বা তারও বেশি স্টেট তৈরি করে দেওয়া যেতে পারে। তাই ভারতবর্ষকে বলা যেতে পারে ইন্ডিয়া ইজ অ্যান
ইনডেস্ট্রাক্টিবল ইউনিয়ন, অর্থাৎ ইউনিয়নকে কখনো ভাঙা যাবে না, অফ ডেস্ট্রাক্টিবল স্টেটস, যে ভঙ্গনীয় রাজ্য নিয়ে ইনডেস্ট্রাক্টিবল ইউনিট গঠিত হয়েছে। আশা করছি ক্লিয়ার এই পর্যন্ত। ভেরি গুড। এবার দেখো আর্টিকেল 1 অনুযায়ী টেরিটরি অফ ইন্ডিয়া ক্যান বি ক্লাসিফাইড ইন্টু 3 ক্যাটেগরিজ। দেখো ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল, ভারতবর্ষ স্বাধীন হওয়ার সময় আমি একটু আগেই আলোচনা করেছিলাম যে ভারতবর্ষের তখন 14টি স্টেট ছিল, যে 14টি স্টেট সরাসরি ব্রিটিশ ক্রাউনের দ্বারা শাসন হচ্ছে সরাসরি, ঠিক আছে। কিন্তু আরও কিছু কিছু যেগুলো প্রিন্সলি স্টেট ছিল, 552টি প্রিন্সলি স্টেট ছিল, তারা কি করছিল, ব্রিটিশ ডমিনেশনের আন্ডারেই কি করছিল, বিভিন্ন রাজা তার শাসনকার্য চালিয়ে যাচ্ছিল। হয়েছে তাহলে ওই যেটা ব্রিটিশ সরকারের সরাসরি যেটা শাসনে ছিল সেটাকে বলা হচ্ছে টেরিটরিজ অফ দ্য স্টেটস। 2 নাম্বার ইউনিয়ন টেরিটরিজ কাকে বলা হচ্ছে, যেগুলো প্রিন্সলি স্টেটের আন্ডারে ছিল। 3 নম্বরটাকে ভাগ করা হচ্ছে যে টেরিটরিজ দ্যাট মে বি অ্যাকোয়ার্ড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাট এনি টাইম, এবং ভারতবর্ষের অন্তর্গত এমন এমন জায়গা যেগুলোকে ভারত সরকার যখন খুশি তখন চাইলেই সেটাকে অ্যাকোয়ার করে নিতে পারে, অর্জন করে নিতে পারে। তোমরা পরবর্তী সময় এই ভিডিওর শেষের দিকে গিয়ে তোমরা দেখবে যে আমাদের দেশের মধ্যে কতগুলো জায়গা ছিল, যেমন পন্ডিচেরি ছিল, গোয়া ছিল, ঠিক আছে। এই পন্ডিচেরি গোয়া অ্যাকচুয়ালি এগুলো, পন্ডিচেরি ছিল হচ্ছে তোমার ফ্রেঞ্চ কলোনি, আর গোয়াটা ছিল হচ্ছে তোমার কিনা পর্তুগিজদের কলোনি। তো এই সমস্ত জায়গাগুলোকে কিন্তু ভারত সরকার পরবর্তী সময় অ্যাকোয়ার করে নিয়েছিল। আবার আমরা যদি সিকিমকে দেখি, সিকিমকেও কিন্তু ভারত সরকার একটা সময় গিয়ে ইন 1974 সেখানে কিন্তু সিকিমকে অ্যাকোয়ার করেছিল। ওকে, তো এই যে কিছু কিছু টেরিটরিজ ছিল ভারত সরকার সেগুলোকে যে কোনো সময় ভবিষ্যতে কখনো অ্যাকোয়ার করে নিতে পারবে, এটা একটা ভাগ ছিল। আর যেগুলো সরাসরি ব্রিটিশ ক্রাউন দ্বারা শাসন হচ্ছিল সেগুলো তো টেরিটরিজ অফ দ্য স্টেটস হয়ে গেল। আর ইউনিয়ন টেরিটরিজ কোনগুলো ছিল, যেগুলো প্রিন্সলি স্টেট সেগুলো। ওকে, আর মনে রেখো অ্যাট প্রেজেন্ট ইন্ডিয়া হ্যাজ 28 স্টেটস অ্যান্ড 8 ইউনিয়ন টেরিটরিজ। ঘটনা হচ্ছে ভারতবর্ষের 29টি রাজ্য ছিল 2019-এর আগে, কিন্তু তোমরা সকলেই জানো 2019 সালে ভারতীয় কেন্দ্র সরকার কি করলো না, জম্মু কাশ্মীর রাজ্যটাকে ভেঙে দিয়ে দুটো ইউনিয়ন টেরিটরি তৈরি করে দিল। সেই দুটো ইউনিয়ন টেরিটরি কোনটা কোনটা, একটা হয়ে গেল জম্মু অ্যান্ড কাশ্মীর, আর একটা হয়ে গেল লাদাখ, ঠিক আছে। তাহলে ভারত সরকার জম্মু কাশ্মীর রাজ্যটাকে তার স্টেটহুড ক্যান্সেল করে দিয়ে সেটাকে দুটো ইউনিয়ন টেরিটরিতে কনভার্ট করলো। একটা হয়ে গেল জম্মু অ্যান্ড কাশ্মীর ইউনিয়ন টেরিটরি, আর একটা হয়ে গেল কিনা লাদাখ ইউনিয়ন টেরিটরি। ওকে, সেটা কিসের মাধ্যমে হয়েছিল, অ্যাব্রগেশন অফ 370 আর্টিকেল 370-কে অ্যাব্রগেট করা হয়েছিল, অ্যান্ড দেন তার সাথে 35A-কেও অ্যাব্রগেট করা হয়েছিল। তাহলে এই ধারা দুটোকে তুলে দিয়ে কিন্তু কাশ্মীর রাজ্যটিকে দুটো ইউনিয়ন টেরিটরিতে কনভার্ট করা হয়েছে। তাই 29টা রাজ্য থেকে কমে হয়ে গেল বর্তমানে 28টি রাজ্য। এবং আগে তোমরা বলতে পারো আগে তো স্যার আগে 7খানা টেরিটরি ছিল ইউনিয়ন টেরিটরি, তো এখন দুটো যদি এক্সট্রা হয় তাহলে 9খানার পরিবর্তে 8খানা হলো কেন? তো এখানে মনে রেখো 2020 সালের 26শে জানুয়ারি 26শে জানুয়ারি এই যে তোমরা, আমি এগুলো পরে আলোচনা করব, চিন্তা নেই, তবু এখানে দেখিয়ে দিই যখন এসে গেল। এই যে তোমরা দেখতে পাচ্ছ দাদরা, নগর হাভেলি অ্যান্ড দমন আর দিউ, এই দাদরা অ্যান্ড নগর হাভেলি আলাদা ছিল, দমন অ্যান্ড দিউ আলাদা ছিল। কিন্তু 2020 সালের 26শে জানুয়ারি কেন্দ্র সরকার এই দুটো ইউনিয়ন টেরিটরিকে একসাথে মিশিয়ে দিয়ে এদের রাজধানী করে দিয়েছে দমন, ঠিক আছে। এর জন্যে ওই ইউনিয়ন টেরিটরি 7টা যেটা ছিল সেটা হয়ে গেল 6টা, আর নতুন হলো কাশ্মীর আর লাদাখ, এই দুটো মিলে হলো 8টা। বোঝা গেছে? ওকে, আর স্টেটগুলোর মধ্যে তোমরা নাম পড়ে নিতে পারো, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, আসাম, বিহার, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, হরিয়ানা, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, কর্ণাটকা, কেরালা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ওড়িশা, পাঞ্জাব, রাজস্থান, সিকিম, তামিলনাড়ু, তেলেঙ্গানা, ত্রিপুরা, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, ওয়েস্ট বেঙ্গল। ওকে, আর ইউনিয়ন টেরিটরিজের মধ্যে আমরা 8খানা দেখছি। আন্দামান অ্যান্ড নিকোবর দ্বীপপুঞ্জ 1 নম্বর, চণ্ডীগড় 2 নম্বর, দাদরা অ্যান্ড নগর হাভেলি অ্যান্ড দমন অ্যান্ড দিউ 3 নম্বর, লক্ষদ্বীপ 4 নম্বর, লাদাখ 5 নম্বর, দিল্লি 6 নম্বর, পন্ডিচেরি 7 নম্বর, জম্মু অ্যান্ড কাশ্মীর 8 নম্বর। ক্লিয়ার হয়েছে? ওকে, এবার চলো আমরা নেক্সট দেখছি কি, নেক্সট আমরা দেখব এবার যে এক্সপ্লেনেশন অফ আর্টিকেলস 1 to 4, অর্থাৎ কি
পার্ট 1 অফ দ্য কনস্টিটিউশনকে নিয়ে এখন আমাদের আলোচনা। ঠিক দেখো, পার্ট 1 অফ দ্য কনস্টিটিউশন ইজ টাইটেলড, এই যে ভারতবর্ষের যে পার্ট 1 কনস্টিটিউশনে সেটাকে যে টাইটেল দেওয়া হয়েছে সেই টাইটেলটাই আজকে আমাদের পাঠ্য। ঠিক, তাহলে পার্ট 1 অফ দ্য কনস্টিটিউশন ইজ টাইটেল অ্যাজ দ্য ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। তোমরা দেখতে পাচ্ছ এখানে দ্য ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, এটা হচ্ছে পার্ট 1-এর নামকরণ। আর সেই পার্ট 1-এর নামকরণের মধ্যে আমরা 4টে আর্টিকেল দেখতে পারবো, আর্টিকেল 1, 2, 3, 4। ওকে, দ্য স্টেটস অ্যান্ড দ্য টেরিটরিজ অফ ইন্ডিয়া আর টু বি স্পেসিফাইড ইন দ্য ফার্স্ট শিডিউল অফ দ্য কনস্টিটিউশন। এবং আমাদের যে প্রথম তপশিল রয়েছে সংবিধানের, সেই সংবিধানের প্রথম তপশিলের মধ্যে আমরা ভারতবর্ষের যতগুলো স্টেট রয়েছে এবং ভারতবর্ষের যতগুলো কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে সেগুলোর নাম পাই। কোথায় পাই? ফার্স্ট শিডিউলে পাই। ওকে, ক্লিয়ার? ভেরি গুড। দেখো, এই Part 1 of the Constitution, it includes Article 1 to 4. Part 1 is a compilation of laws pertaining to the Constitution of India as a country and the union of state that is made of. এবং এই পার্ট 1-এর মধ্যে আমাদের ভারতবর্ষের কতগুলো রাজ্য রয়েছে, কতগুলো মানে কেন্দ্রশাসিত প্রদেশ রয়েছে, এইগুলোকে নিয়েই আমাদের পার্ট 1 of the Constitution। ঠিক আছে? ওকে, this part of the Constitution contains the laws for establishment, renaming, emerging and altering the borders of the states. এই যে পার্ট 1 of the Constitution, এর মধ্যে দিয়ে আমরা কি দেখব? এর মধ্যে দিয়ে আমরা কতগুলো আইন কানুন দেখব। কিসের আইন কানুন? কোনো রাজ্যের স্থাপন, মানে কোনো রাজ্যকে এস্টাবলিশ করা, কোনো রাজ্যকে সৃষ্টি করা, কোনো রাজ্যকে রিনেম করা মানে নাম পরিবর্তন করা, বা কোনো রাজ্যকে মিশিয়ে দেওয়া, দুটো রাজ্যকে একসঙ্গে মিশিয়ে দেওয়া, আবার কোনো রাজ্যকে আলাদা করে দেওয়া, একটা রাজ্য ভেঙে দুটো করে দেওয়া, আবার কোনো রাজ্যের বর্ডারটাকে চেঞ্জ করে দেওয়া, এগুলো সব হচ্ছে এই পার্টের মধ্যে আমরা আলোচনা করব। ওকে, আচ্ছা চলো তাহলে দেখো, আর্টিকেল 1-এর মধ্যে 3টি মূল বিষয়বস্তু রয়েছে। তাহলে আমরা দেখি আর্টিকেল 1-এর মধ্যে কি রয়েছে। আর্টিকেল 1-এর মধ্যে নেম অ্যান্ড টেরিটরি অফ দ্য ইউনিয়ন, মানে এই আর্টিকেল 1-এর মধ্যে আমাদের দেশটির নাম লেখা রয়েছে। আর আমাদের দেশটির নাম লেখার সাথে সাথে আমাদের দেশের যে কোনটা কোনটা আমাদের দেশের রাজ্য বা কোনটা কোনটা আমাদের দেশের অংশ, সেটাই আর্টিকেল 1-এর মধ্যে বর্ণনা করা রয়েছে। প্রথম পয়েন্ট আর্টিকেল 1-এর কি? ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি আ ইউনিয়ন অফ স্টেট। এই কথাটি কোথায় লেখা রয়েছে? আর্টিকেল 1-এর মধ্যে লেখা রয়েছে। আর্টিকেল 1-এ এও লেখা রয়েছে কি, যে দ্য স্টেটস অ্যান্ড দ্য টেরিটরিজ দেয়ার অফ শ্যাল বি অ্যাজ স্পেসিফাইড ইন দ্য ফার্স্ট শিডিউল। এবং এই আর্টিকেল 1-এ বলা হয়েছে যে ভারতবর্ষের কতগুলি রাজ্য রয়েছে, কতগুলি কেন্দ্রশাসিত রাজ্য রয়েছে, সেই সমস্তগুলোর নাম কোথা থেকে জানা যাবে? আর্টিকেল 1-এ বলে দেওয়া হয়েছে সেই সমস্ত রাজ্যগুলোর নাম ফার্স্ট শিডিউলে গিয়ে তুমি পেয়ে যাবে। ওকে, আচ্ছা 3 নম্বর পয়েন্ট কি বলেছে? 3 নম্বর পয়েন্ট বলেছে দ্য টেরিটরি অফ ইন্ডিয়া শ্যাল কম্প্রাইজ। এই যে ভারতবর্ষের যে টেরিটরিগুলো রয়েছে সেই টেরিটরিগুলো কেমন রয়েছে? অলরেডি এটা আমরা আলোচনা করেছি কি, যে ভারতবর্ষের যে টেরিটরিজ অফ দ্য স্টেটস, অর্থাৎ কি ব্রিটিশ ক্রাউনের আন্ডারে যতগুলো ছিল ততগুলো, তার সাথে কি ইউনিয়ন টেরিটরিজ স্পেসিফাইড ইন দ্য ফার্স্ট শিডিউলে ইউনিয়ন টেরিটরিজ যেগুলো রয়েছে, কেন্দ্রশাসিত অঞ্চল যেগুলো রয়েছে সেইগুলো, অ্যান্ড সি আদার টেরিটরিজ দ্যাট মে বি অ্যাকওয়ার্ড ইন ফিউচার। এবং 3 নম্বর টেরিটরিগুলো সেই সমস্ত টেরিটরি যেগুলোকে আমরা ভবিষ্যতে অ্যাকোয়ার করব, অর্জন করব। এবার কথা হচ্ছে, তোমরা মনে করতে পারো ভারতবর্ষ তো এখন পূর্ণাঙ্গ স্বাধীন, ভারতবর্ষের যে ম্যাপটা ড্র করা হয়েছে সেই ম্যাপটা তো কখনো চেঞ্জ হতে পারে না। কিন্তু মনে রেখো, কখনো কখনো এমন হতে পারে যে কোনো বাইরের কোনো একটা রাজ্য তোমাকে কোনো একটা রাজ্য গিফট করে দিল, কোনো একটা গিফট হতে পারে। তুমি কোনো জায়গা থেকে সেখানে রেফারেন্ডাম করে, সেখানে গণভোট করে তুমি তোমার দেশের সঙ্গে সেইটাকে আবার যুক্ত করে নিতে পারো। বুঝতে পারছো? তো এই যে কাহিনী, অর্থাৎ কি না ফিউচারে অ্যাকোয়ার করবো, এর মানে কি? ফিউচারে অ্যাকোয়ার করার মানে হচ্ছে তুমি কোনো একটা রাজ্যকে উপহার হিসাবে পেতে পারো, তুমি কোনো একটা রাজ্যকে সেখানে সে রেফারেন্ডাম করতে পারো, গণভোট করতে পারো। ধরে নাও, আমি কথার কথা বলছি, ধরে নাও আজকের যে পাকিস্তান, সেই পাকিস্তান কি হলো, একটা সময় দেউলিয়া হয়ে গেল। ধরে নাও, কেউ কিছু মনে করো না, কিন্তু ধরে নাও যে আজকের পাকিস্তান কি হলো না, একটা সময় গিয়ে দেউলিয়া হয়ে গেল। দেউলিয়া মানে কি? টাকা পয়সা তাদের শূন্য হয়ে গেল, এমনিতেই যে অবস্থা দেশের পাকিস্তানের। তো তারা কি হলো, এক সময় ওখানে সরকার ভেঙে গেল। সরকার ভেঙে যাওয়ার পরে ওইখানে ওই যে রাজ্যটা, তাহলে কি হলো, ওখানে একটা
মানে নৈরাজ্যের সৃষ্টি হলো। আর সেই নৈরাজ্যের মধ্যে ওখানে কি হলো না, ভারত সরকার কি করলো যে বলল ঠিক আছে তাহলে ওই রাজ্যে আমরা একটা রেফারেন্ডাম করাই। কার সহযোগিতায়? ইউএনের সহযোগিতায়। ধরে নাও ইউএনের সহযোগিতায়, অর্থাৎ ইউনাইটেড নেশনসের সহযোগিতায় বললো যে পাকিস্তানে একটা রেফারেন্ডাম হোক যে পাকিস্তানের লোকজন কি ভারতের সঙ্গে যুক্ত হতে চায় নাকি তারা আবার স্বাধীনভাবেই থাকতে চায়। তাহলে সেই রেফারেন্ডাম করে যদি গণভোট করে দেখা গেল সেখানে লোকজন ভোট দিল যে আমরা ভারতের সাথে চলে যেতে চাই, তখন ভারতবর্ষ কিন্তু পাকিস্তানটাকে অ্যাকোয়ার করে নিতে পারে। তাই আমাদের এই আর্টিকেল 1-এই কিন্তু বলে দেওয়া আছে যে ভারতবর্ষের যে বর্তমান মানচিত্র সেটাই শেষ কথা নয়, ভবিষ্যতেও আমরা যদি কখনো কোনো জায়গা থেকে আরও পাই বা বাড়াতে পারি সেটা আমাদের ব্যাপার। ওকে, তাহলে আর্টিকেল 1 ক্লিয়ার হয়ে গেল, ভেরি গুড। এবার 2, আর্টিকেল 2-তে কি বলা হচ্ছে দেখো, আর্টিকেল 2-তে বলা হচ্ছে যে অ্যাডমিশন অর এস্টাবলিশমেন্ট অফ নিউ স্টেটস, নতুন রাজ্যের প্রতিষ্ঠা করা বা নতুন রাজ্যকে অ্যাডমিট করা, অর্থাৎ আমার দেশের সঙ্গে যুক্ত করা কোনো রাজ্যকে, এটা আর্টিকেল 2 বলছে। ওকে, দিস আর্টিকেল এম্পাওয়ার্স দ্য পার্লামেন্ট, এই আর্টিকেল আমাদের পার্লামেন্টকে ক্ষমতা দেয়, দ্যাট মে বাই ল, অবশ্যই আইনের দ্বারা, অ্যাডমিট ইনটু দ্য ইউনিয়ন, কোনো একটা রাজ্যকে বা কোনো একটা পার্টকে আমাদের ইউনিয়নের সাথে যুক্ত করতে পারে, অর এস্টাবলিশ আ নিউ স্টেটস, অথবা নতুন কোনো রাজ্য তৈরি করতে পারে, অন সাচ টার্মস অ্যান্ড কন্ডিশনস অ্যাজ ইট থিংস ফিট, এবং পার্লামেন্ট যে যে ধরনের কন্ডিশন অ্যান্ড টার্মস কন্ডিশন যেগুলো ফিট করে সেগুলোর দ্বারা তারা কিন্তু নতুন রাজ্যের সৃষ্টি করতে পারে, এটা আর্টিকেল 2 বলছে। এবার চলে এসো আর্টিকেল 3 কি বলছে, খুব ইম্পর্ট্যান্ট এদিক থেকে আর্টিকেল 3টা বোঝা। আর্টিকেল 3 বলছে ফরমেশন অফ নিউ স্টেটস অ্যান্ড অল্টারেশন অফ এরিয়াস, বাউন্ডারিজ অর নেমস অফ এক্সিস্টিং স্টেটস। ভালো করে বোঝো, আর্টিকেল 2টা হচ্ছে নতুন কোনো রাজ্যের সৃষ্টি, যা আমাদের বাউন্ডারির মধ্যে আপাতত নেই, সেরকম নতুন কোনো রাজ্যের সৃষ্টির কথা আর্টিকেল 2-তে বলা হচ্ছে। কিন্তু আর্টিকেল 3-তে যে রাজ্যের ফরমেশনের কথা, নিউ স্টেট ফরমেশনের কথা বলা হচ্ছে, বা এরিয়ার অল্টারেশনের কথা বলা হচ্ছে, বা বাউন্ডারি চেঞ্জের কথা বলা হচ্ছে, বা নাম চেঞ্জের কথা বলা হচ্ছে, এগুলো কোন জায়গার কথা বলা হচ্ছে? এটা আমাদের দেশের মধ্যে বর্তমান মানচিত্রের মধ্যে যে সমস্ত স্টেটগুলো রয়েছে তাদের জন্য বলা হচ্ছে। ওকে, অর্থাৎ আর্টিকেল 2 ইজ ফর একদম নিউ, আর্টিকেল 3 হচ্ছে আমাদের যেটা আমাদের দেশের মধ্যে রয়েছে সেইগুলোকে চেঞ্জভেঞ্জ করাকে বলছে। অর্থাৎ এই যে তেলেঙ্গানা রাজ্যটা সৃষ্টি হলো অন্ধ্রপ্রদেশকে ভাগ করে দিয়ে, বা বিহারকে ভাগ করে যখন ঝাড়খণ্ড হয়েছিল, বা উত্তরপ্রদেশকে ভাগ করে যখন উত্তরাখণ্ড হয়েছিল, বা মধ্যপ্রদেশকে ভাগ করে যখন ছত্তিশগড় হয়েছিল, এই যে হয়েছিল এটা কার মধ্যে হয়েছিল? এটা কিন্তু আর্টিকেল 3-র মধ্য দিয়েই হয়েছিল, আর্টিকেল 3-র দ্বারাই হয়েছিল। বোঝা যাচ্ছে কথাটা? ভেরি গুড। তাহলে পার্লামেন্ট মে বাই ল, এই আর্টিকেল 3 বলছে পার্লামেন্ট মে বাই ল ফর্ম আ নিউ স্টেট বাই সেপারেশন অফ টেরিটরি ফ্রম এনি স্টেট, অর by uniting two or more states or parts of states, or by uniting any territory to part of any state। তাহলে এর মধ্যে বলা হচ্ছে যে ভারতবর্ষ করতে কি যে কোনো একটা রাজ্যকে সেপারেট করতে পারে, দুটো আলাদা ভাগে ভাগ করে দিতে পারে, কোনো দুটো রাজ্যকে একসাথে মার্জিং করে দিতে পারে, ঠিক আছে, কোনো রাজ্যের নাম পরিবর্তন করতে পারে, কোনো রাজ্যের সীমানা চেঞ্জ করে দিতে পারে, এটা আর্টিকেল 3-র মধ্যে রয়েছে। এবং এটা ক্ষমতা কিন্তু একমাত্র ইউনিয়নই রয়েছে, কোনো রাজ্য কিন্তু এগুলোকে করতে পারবে না। ওকে, এর সাথে আর কি বলা হচ্ছে? ইনক্রিজ দ্য এরিয়া অফ এনি স্টেট, এটা কোনো একটা রাজ্যের এরিয়াকে বাড়িয়ে দিতে পারে। নাম্বার সি কি বলা হচ্ছে? ডিমিনিশ দ্য এরিয়া অফ এনি স্টেট, কোনো রাজ্যের সীমানাকে কমিয়ে দিতে পারে। অল্টার দ্য বাউন্ডারিজ অফ এনি স্টেট, কোনো একটা স্টেটের বাউন্ডারিকে চেঞ্জ করে দিতে পারে। অল্টার দ্য নেম অফ এনি স্টেট, কোনো রাজ্যের নামকে চেঞ্জ করে দিতে পারে। তাহলে এই যে সমস্ত জিনিসগুলো এগুলো কোন আর্টিকেলের মধ্যে পড়ছে? আর্টিকেল 3-র মধ্যে পড়ছে। ক্লিয়ার? ভেরি গুড। আচ্ছা, এখানে একটা কথা আমি তোমাদের বলে দেওয়া উচিত, আমাদের যে সিকিম রাজ্যটা, তাই না, সিকিম, এই সিকিম রাজ্যটা কিন্তু যখন ভারতবর্ষ অ্যাকোয়ার করেছিল তার অন্য গল্প আছে, সে গল্প আমাদের জেনে দরকার নেই। কিন্তু মনে রেখো, সিকিম রাজ্যটাকে আমাদের ভারতবর্ষের সাথে যুক্ত করার জন্য একটা নতুন আর্টিকেল করা হয়েছে 2A, সেটাও কিন্তু আমাদের এই পার্ট 1-এর মধ্যেই পড়ে, মাথায় রেখো। তাহলে এটা হলো 2 আর এটা হলো 2A। এবার একটা কথা মাথায় রেখো, আমাদের সংবিধান যখন রচনা হয়েছিল তখন তো এই যে 1, 2, 3, 4 এরকম করে আর্টিকেল করা হয়েছিল। তো এবার মনে করো যে এইখানে 3 নম্বর আর্টিকেলটার একটা রেকটিফিকেশনের দরকার, অর্থাৎ এই 3 নম্বর আর্টিকেলে যা যা কিছু আলোচনা করা আছে আরও ফার্দার কিছু আলোচনা এই 3 নম্বর আর্টিকেলের সঙ্গে করা উচিত। তার মানে কি, এইখানে একটা নতুন আর্টিকেল ঢোকানো উচিত বলে মনে হচ্ছে। তা দেখো, এখানে যদি নতুন আর্টিকেল ঢুকিয়ে 4 করে তাহলে পরেরটা কী হয়ে যাবে? 5।
5টা হয়ে যাবে 6, 6টা হয়ে যাবে 7। এই যে চেঞ্জগুলো হবে, তো সম্পূর্ণ কনস্টিটিউশনটাকে তো চেঞ্জ করা সম্ভব নয়। তার জন্য যে পদ্ধতি অ্যাপ্লাই করা হয়, মনে রেখো এইখানে আমার নতুন যদি কোনো কিছু অ্যাড করতে হয় তাহলে সেটা হলো 3 এ আমি করে দিলাম। তাই মনে রেখো এই 3তে যা আছে 3A-তে তাই থাকবে, এটা কিন্তু ঠিক নয়। 3 অ্যান্ড 3A সম্পূর্ণই আলাদা। তাই এই আর্টিকেল 2 অ্যান্ড আর্টিকেল 2A এটা সম্পূর্ণ আলাদা। আশা করছি বোঝা গেছে। ভেরি গুড। নাও সিকিমের ইনক্লুশন যেটা হয়েছিল সেটা কিন্তু আর্টিকেল 2 এর দ্বারা হয়েছিল, নতুন আইন তৈরি করা হয়েছিল। আমরা সিকিমের সময় গিয়ে একটুখানি পড়বো এই বিষয়ে, ওকে? তো মনে রেখো এখানে, ওকে? যাই হোক, এবার কথা হচ্ছে যে আর্টিকেল 3 আর আর্টিকেল 2 এই যে সমস্ত নতুন রাজ্যের সৃষ্টি, নাম পরিবর্তন, হ্যানাত্যানা এগুলো করা হচ্ছে, এগুলো করার জন্য একটা কথা মাথায় রেখো। আর্টিকেল 3 অর্থাৎ কোনো রাজ্যের নাম পরিবর্তন, কোনো নতুন রাজ্যের সৃষ্টি, কোনো রাজ্যের বাউন্ডারি পরিবর্তন, এই সমস্ত করার জন্যে যে বিলটাকে পার্লামেন্টে পেশ করা হয়, মনে রেখো সেই বিলটা পার্লামেন্টে পেশ করার জন্যে প্রেসিডেন্টের রেকমেন্ডেশন মাস্ট লাগবে। অর্থাৎ উইদাউট প্রেসিডেন্ট রেকমেন্ডেশন, যদি রাষ্ট্রপতির রেকমেন্ডেশন ছাড়া এমন কোনো বিল পার্লামেন্টে কিন্তু প্রডিউস করা যাবে না। কি বললাম, বোঝা গেল? তাহলে প্রেসিডেন্ট এই বিলের রেকমেন্ডেশন করবে পার্লামেন্টকে, ঠিক আছে? এবং প্রেসিডেন্টই কি করবে, এই বিল মনে করো এই যে 2014 সালে যেটা হয়েছিল, কি যে অন্ধ্রপ্রদেশকে ভেঙে তেলেঙ্গানা রাজ্য সৃষ্টি হচ্ছে, তখন কি হলো, প্রেসিডেন্ট কি করবে, প্রেসিডেন্ট এই যে পার্লামেন্টে বিল আনা হলো, কে আনবে? একমাত্র কেন্দ্র সরকারই আনতে পারবে, রাজ্য সরকার নয়, ওকে? কেন্দ্র সরকার একটা বিল নিয়ে আসলো, কার রেকমেন্ডেশনে? প্রেসিডেন্টের রেকমেন্ডেশনে। মনে রেখো উইদাউট প্রেসিডেন্টস রেকমেন্ডেশন এই বিলকে পার্লামেন্টে পেশ করা যায় না, মনে রেখো। তাহলে প্রেসিডেন্ট মনে করো পার্লামেন্টকে আদেশ দিল যে তোমরা এই বিলটাকে পেশ করো, এবং সেই প্রেসিডেন্ট কি করবে, এই বিলটিকে সেই নির্ধারিত রাজ্য, যে রাজ্যের পরিবর্তন হবে বা যে রাজ্যটাকে ভেঙে দুখণ্ড করা হবে, বা যে রাজ্যের নাম পরিবর্তন হবে, বা যে রাজ্যের এরিয়া পরিবর্তন হবে, সেই রাজ্যকে প্রেসিডেন্ট সেই রাজ্যের লেজিসলেটিভ কাউন্সিলে অর্থাৎ কিনা লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে সেই বিলটাকে পাঠান প্রেসিডেন্ট, পাঠিয়ে তাদের মতামত জানতে চান। এবার ধরো সেই রাজ্য যদি অমত পোষণ করে, তাতেও কিন্তু বিলটির কিছু আসে যায় না। ভালো করে বোঝো, প্রেসিডেন্ট সেই রাজ্যকে জাস্ট জানাবে যে আমরা এটা করতে চাচ্ছি, সেই রাজ্য মানুক আর না মানুক তাতে কিন্তু কিচ্ছু আসে যায় না। অর্থাৎ সেই রাজ্য মেনে নিলেও বিলটি পাশ হয়ে যাবে, সেই রাজ্য না মেনে নিলেও বিলটি পাশ হয়ে যাবে, মাথায় রেখো। এবং এইখান থেকে আমাদের ফেডারেল স্ট্রাকচারে একটুখানি হানি হয়, এটাকে কিন্তু একটু মনে রেখো, যে জায়গাটা কনফিউজিং কিন্তু। তাহলে এই যে নতুন স্টেটের ক্রিয়েশন, অল্টারনেশন অফ এরিয়াস, বাউন্ডারি চেঞ্জ, নাম চেঞ্জ, এই সমস্ত করার জন্য প্রেসিডেন্টের রেকমেন্ডেশনে বিলটি পার্লামেন্টে তোলা হবে, এবং প্রেসিডেন্ট সেই বিলটিকে কি করবে না, সেই রাজ্যের কনসার্নড স্টেটকে পাঠাবে সেই বিলটা তাদের লেজিসলেচারে। পাঠানোর পরে কিনা তাদের মতামত জানতে চাইবে, এবং সেই মতামত হ্যাঁ বোধক হোক বা না বোধক হোক তাতে কিছু এসে যায় না, বিলটি পাস হয়েই যাবে এবং সেটাকে করতেই হবে, ওকে? এটা মাথায় থাকবে। ভেরি গুড। চলো এবার আর্টিকেল 4 সম্পর্কে আমরা দেখি। দেখো আর্টিকেল 4-এ কি বলা হচ্ছে ভালো করে বোঝো, যে আর্টিকেল 2 অ্যান্ড 3, আর্টিকেল 2-তে আমরা কি পড়েছিলাম? আর্টিকেল 2-তে আমরা পড়েছিলাম নতুন কোনো রাজ্যের সৃষ্টি, ক্রিয়েশন, কোনো একটা নতুন রাজ্যকে আমাদের ভারতের সাথে অ্যাডাপ্ট করা, ঠিক? আর আর্টিকেল 3-তে আমরা কি দেখেছিলাম? আর্টিকেল 3-তে আমরা দেখেছিলাম যে ভারতবর্ষের যে মানে এক্সিস্টিং রাজ্যগুলো রয়েছে, সেই এক্সিস্টিং রাজ্যগুলির সঙ্গে, হ্যাঁ, বা সেই এক্সিস্টিং রাজ্যগুলি থেকে আমি দুটোকে ভাগ করব, কোনোটাকে জুড়ে দেব, হ্যাঁ, কোনোটার মানে নাম পরিবর্তন করব, এই সমস্ত করার জন্য যে সংবিধানের সংশোধনী দরকার হয়, মাথায় রেখো। সেই সংবিধানের সংশোধনী যেটা হয়, মনে রেখো, সংবিধানের যখনই কোনো কিছু সংশোধন করতে হয়, সংবিধানের সংশোধনের কথা সংবিধানের আর্টিকেল 368 বলে দেয়। কোনটা বলে দেয়? আর্টিকেলের 368। তাহলে সংবিধানের আর্টিকেল 368 সংবিধান পার্লামেন্টকে মানে এম্পাওয়ার করে যে তোমরা অ্যামেন্ডমেন্ট করো, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করো। কে দেয়? আর্টিকেল 368। তাহলে আর্টিকেল 368-এর জোরে যত ধরনের সংবিধানের সংশোধনী ঘটে, কিন্তু মনে রেখো আর্টিকেল 2 আর আর্টিকেল 3 এই যে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হয়, কোনো রাজ্যের পরিবর্তন, নতুন করা, ভাঙা, চোরা, গড়া, এগুলো করার জন্য কিন্তু মনে রেখো সেটা আর্টিকেল 368 অনুযায়ী হয় না, ওকে? তাই এখানে কি পয়েন্টটা লেখা রয়েছে আমি একবার পড়ে দিই।
দিস আর্টিকেল অর্থাৎ আর্টিকেল 4 বলে দ্যাট দ্য লজ মেড ফর অ্যাডমিশন অর এস্টাবলিশমেন্ট অফ নিউ স্টেটস আন্ডার আর্টিকেল 2 and formation of new states and alteration of areas, boundaries or name of an existing state under article 3 are not to be considered, এই জায়গাটা important, are not to be considered as amendments of the constitution under article 368. তাহলে যে রাজ্যের নাম পরিবর্তন, রাজ্যের বাউন্ডারি পরিবর্তন, নতুন রাজ্যের সৃষ্টি, ক্রিয়েশন, এগুলো কিন্তু আর্টিকেল 368 এর দ্বারা হয় না। ক্লিয়ার হলো? ভেরি গুড। দেয়ারফোর তাহলে এটা কি করে হবে? এটা অর্ডিনারি লেজিসলেটিভ প্রসেসের দ্বারা কমপ্লিট হবে, অর্থাৎ পার্লামেন্টে সিম্পল মেজরিটির দ্বারা এই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হয়ে যাবে। অর্থাৎ কিনা উপস্থিত সদস্য সংখ্যার মেজরিটি ভোট যদি এই বিল পেয়ে যায় তাহলে এটা আইনে পাস হয়ে যাবে। অর্থাৎ দেয়ারফোর সাচ আ ল ক্যান বি পাসড বাই আ সিম্পল মেজরিটি। সিম্পল মেজরিটি বলতে কি বোঝায়? উপস্থিত সদস্য সংখ্যার ম্যাক্সিমাম ভোট যারা পাবে ছাড়া তারা জিতে যাবে। ওকে, বাই দ্য অর্ডিনারি লেজিসলেটিভ প্রসেস। ক্লিয়ার হলো? বোঝা গেছে? ভেরি গুড। নাও এবার আমাদের আর্টিকেল, 4টে আর্টিকেল কিন্তু আমরা পড়ে ফেললাম। এবার আমরা দেখব ইন্টিগ্রেশন অফ প্রিন্সলি স্টেট। তো ভারতবর্ষ যখন স্বাধীন হচ্ছে, ভারতবর্ষ স্বাধীন হওয়ার সময় 2 ধরনের পলিটিক্যাল ইউনিট ছিল। কেমন? এক হচ্ছে ব্রিটিশ প্রভিন্সেস আর ছিল প্রিন্সলি স্টেটস। ব্রিটিশ প্রভিন্সেস বলতে কি বোঝায়? ব্রিটিশ প্রভিন্সেস বলতে বোঝায় যেটা কিনা ব্রিটিশ সরকারের দ্বারা সরাসরি শাসিত হচ্ছিল। আর প্রিন্সলি স্টেট কোনগুলো? যেগুলো কিনা কোনো একটা রাজার অধীনে, কোনো একটা রাজবংশের অধীনে শাসিত হচ্ছিল এবং সেখানে একটা সেখানেও একটা লেজিসলেটিভ কাউন্সিল ছিল। তো এই যে দুটো ক্যাটাগরি ছিল কিন্তু সেই সময় ভারত স্বাধীনতার সময়। এই 1947 সালের ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট যেটা, অর্থাৎ দ্য ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 গেভ 3 অপশনস টু দ্য প্রিন্সলি স্টেট। এবং ভারত যখন স্বাধীন হয় তখন ভারতবর্ষ স্বাধীন হওয়ার সময় এই যে 552টি প্রিন্সলি স্টেট ছিল, এই 552টি প্রিন্সলি স্টেটকে এই স্বাধীনতা আইন 1947 তাদেরকে 3টে অপশান দিয়েছিল। কি 3টে অপশান দিয়েছিল? বলেছিল হয় তুমি ভারতের সঙ্গে যোগ দাও, না হয় তুমি পাকিস্তানের সঙ্গে যোগ দাও, না হয় তুমি ফ্রি থাকো, মানে তুমি স্বাধীন থাকো। ওকে, এবার এই ঘোষণা যখন হয় তখন এই 552টি প্রিন্সলি স্টেটের মধ্যে 549টি প্রিন্সলি স্টেট সঙ্গে সঙ্গে ভারতের সঙ্গে যোগদান করে। কি বললাম বুঝেছ? 552টি প্রিন্সলি স্টেটের মধ্যে 549টি তো সঙ্গে সঙ্গেই ভারতের সঙ্গে যোগদান করে, কিন্তু 3টে প্রিন্সলি স্টেট এমন ছিল যারা ভারতের সঙ্গে যোগ দিতে চায় না। তারা কারা কারা? তারা হচ্ছে হায়দ্রাবাদ, জুনাগড় আর কাশ্মীর। এই হায়দ্রাবাদ, জুনাগড়, কাশ্মীর এই 3টে ভারতের সঙ্গে যোগ দিতে রিফিউজ করে। পরবর্তী সময় হায়দ্রাবাদের উদ্দেশ্যে সর্দার বল্লভভাই প্যাটেল পুলিশ অ্যাকশন করে, মানে পুলিশের দ্বারা ওই রাজ্যটাকে অর্থাৎ ওই প্রিন্সলি স্টেটটাকে ভারতের অন্তর্ভুক্ত করা হয়। ওকে, এবং জুনাগড় যেটা ছিল সেখানে রেফারেন্ডাম করা হয়। রেফারেন্ডাম মানে গণভোট, ঠিক আছে, যেটাকে আরেকটা শব্দ আছে রেফারেন্ডামের, প্লেবিসাইট। ওকে, প্লেবিসাইট করা হয়, ঠিক আছে। তো জুনাগড়ে যখন প্লেবিসাইট হয় বা রেফারেন্ডাম বা গণভোট যখন হয় তখন জুনাগড়ের যে বাসিন্দা তারা কিন্তু ভারতের পক্ষে ভোট দেয় এবং জুনাগড় ভারতের সঙ্গে যুক্ত হয়ে যায়। এবার কাশ্মীরের কথা আসি। কাশ্মীরের প্রসঙ্গটা না আমি অন্য একটা দিনে অন্য একটা ভিডিও করে তোমাদের বলবো। কাশ্মীরের তখন যে রাজা ছিলেন সেই কাশ্মীরের রাজার সঙ্গে কিন্তু কি হয়েছিল না, এগ্রিমেন্ট সাইন হয়েছিল, অর্থাৎ অ্যাসেশন হয়েছিল। সেই অ্যাসেশনের মাধ্যমে কিন্তু কাশ্মীরকে ভারতের সঙ্গে যুক্ত করা হয়। এটার মধ্যে পেছনে অনেক কাহিনী ছিল। কাশ্মীর ফ্রি থাকতে চেয়েছিল। কাশ্মীর ফ্রি থাকার অবস্থায় কি হয়েছিল না, পাকিস্তান যখন কাশ্মীরকে অ্যাটাক করেছিল তখন কিন্তু কাশ্মীরের যে রাজা সে কিন্তু ভারতের কাছে সহযোগিতা চেয়েছিল যে তুমি আমাদেরকে বাঁচাও এবং তাহলে আমরা ভারতের সঙ্গে যোগ দেবো। তখন ভারতীয় সৈন্য পাকিস্তানের সেই সৈন্যদেরকে সরিয়ে দিয়েছিল, তাড়িয়ে দিয়েছিল, দিয়ে কাশ্মীর ভারতের সঙ্গে যুক্ত হয়েছিল। তো এটাকে বলা হয় প্রসেস অফ অ্যাসেশন। এটা আমি পরে কোনো এক সময় আলোচনা করব কাশ্মীরের জন্য। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখো 1950-এ ভারতীয় যে কনস্টিটিউশন ছিল সেই কনস্টিটিউশনে ভারতের যে রাজ্য ছিল বা ইউনিয়ন টেরিটরি ছিল সেগুলোকে 4টে ভাগে ভাগ করা হয়েছিল, পার্ট 1, পার্ট বি, পার্ট এ, পার্ট বি, পার্ট সি, পার্ট ডি। ওকে, তাহলে এই পার্ট 1, পার্ট 2, পার্ট বি, পার্ট সি এগুলো কি ছিল আমরা একটু দেখে নিই। তাহলে 1950 সালে আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষে 29খানা স্টেট ছিল, ঠিক আছে।
পার্ট এ স্টেট কোনগুলো ছিল? দ্য স্টেটস কম্প্রাইজড 9 আর্স্টওয়াইল গভর্নর্স প্রভিন্সেস অফ ব্রিটিশ ইন্ডিয়া। অর্থাৎ কি, ভারতবর্ষের সেই সময় যে গভর্নরের যে সরাসরি ব্রিটিশ ক্রাউনের আন্ডারে যে সমস্ত রাজ্যগুলো ছিল তারা কারা কারা? আসাম, বিহার, বম্বে, মধ্যপ্রদেশ, মাদ্রাজ, ওড়িশা, পাঞ্জাব আর ইউনাইটেড প্রভিন্স আর ওয়েস্ট বেঙ্গল। এই 9টা ছিল সরাসরি ব্রিটিশ ক্রাউনের দ্বারা শাসিত হতো। ঠিক আছে, এবার দেখো ইউনাইটেড প্রভিন্সেস নিয়ে তোমরা একটা কল্পনা করতে পারো যে ইউনাইটেড প্রভিন্সেস এটা আবার কোন জায়গায়? আজকের যেটা উত্তরপ্রদেশ, সেই উত্তরপ্রদেশেরই প্রাচীন নাম হচ্ছে ইউনাইটেড প্রভিন্সেস। ওকে, আচ্ছা, পার্ট বিতে কোন ক্যাটাগরির স্টেট ছিল? দ্য স্টেটস কনজিস্টেড অফ 9 আর্স্টওয়াইল প্রিন্সলি স্টেটস উইথ লেজিসলেচার। এবং সেই যে সমস্ত প্রিন্সলি স্টেটের মধ্যে লেজিসলেচার ছিল, অর্থাৎ জনতার ভোটের দ্বারা লেজিসলেটিভ কাউন্সিল, এগুলো কিন্তু পূর্ববর্তী ভিডিও না দেখলে বুঝবে না লেজিসলেচারগুলো কী, কখন, কিভাবে হলো, এগুলো আমরা অলরেডি আলোচনা করেছি। ঠিক আছে, তাহলে এই 9টা কোনটা কোনটা? হায়দ্রাবাদ, জম্মু কাশ্মীর, মধ্য ভারত, মাইসুর, পাটিয়ালা, ইস্ট পাঞ্জাব, রাজস্থান, সৌরাষ্ট্র মানে সুরাট, ট্রাভাঙ্কুর অ্যান্ড কোচিন আর বিন্ধ্যপ্রদেশ। এইগুলো ছিল হচ্ছে প্রিন্সলি স্টেট যাদের লেজিসলেচার ছিল, তাদের ওখানে জনগণের প্রতিনিধি কিন্তু সেখানে ছিল। পার্ট সিতে কোনটা? দ্য স্টেটস কনজিস্টেড অফ আর্স্টওয়াইল 10 চিফ কমিশনার্স প্রভিন্সেস অফ ব্রিটিশ ইন্ডিয়া। এবং ভারতবর্ষের 10খানা কমিশনার দ্বারা শাসিত হতো ভারতবর্ষের 10টা রাজ্য। সেগুলো ছিল আজমের, ভোপাল, বিলাসপুর, কোচবিহার, কুর্গ, তারপর দিল্লি, হিমাচল প্রদেশ, কচ্ছ, মণিপুর, ত্রিপুরা। এগুলো ছিল হচ্ছে ভারতবর্ষে ব্রিটিশ কমিশনার দ্বারা শাসিত রাজ্য। ওকে, আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে আলাদা একটা সেপারেট বা সলিটারি রাখা হয়েছিল, সেটা ছিল যে আলাদা একটা প্রদেশ, অর্থাৎ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আলাদা ছিল। তাই 1950 পর্যন্ত আমরা যদি ভারতীয় সংবিধানকে দেখি, তখন আমরা দেখব ভারতীয় সংবিধানের মধ্যে 29টি রাজ্যের কথা বলা হচ্ছে। সেই 29টা রাজ্যের মধ্যে পার্ট এ, বি, সি, ডি করে ভাগ করা রয়েছে। ক্লিয়ার হলো? ভেরি গুড। নাও রিঅর্গানাইজেশন অফ দ্য স্টেটস। এবার কি হলো, ওই 1950-এর পর থেকে ভারতবর্ষের সরকারের কি হলো না, রিঅর্গানাইজেশন শুরু হলো। অর্থাৎ দেখো আজমের আর রাজস্থান, দেখো ওই জায়গাটার মধ্যে বিভিন্ন ছোট্ট 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 রাজ্যে ভাঙা টুকরো টুকরো অবস্থায় ছিল। এই টুকরো টুকরো অবস্থাগুলোকে এক জায়গায় আনার জন্যে কি হলো, তখন ভারত সরকার বিভিন্ন ধরনের কমিশন নিয়োগ করেছিল, বিভিন্ন ধরনের কমিটি নিয়োগ করেছিল, যে তোমরা ভাই এই কমিটিগুলোকে নিয়োগ করছি, তোমরা গিয়ে কি করবে না, প্রত্যেকটা রাজ্যকে ইউনাইট করার চেষ্টা করো। অর্থাৎ এই টুকরো 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 রাজ্যের পরিবর্তে একটা বৃহৎ বড় বড় রাজ্য তৈরি করো, যাতে আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের সুবিধা হয়, অর্থাৎ প্রশাসন ব্যবস্থায় যাতে সুবিধা আসে। তো এই ক্ষেত্রে তোমাদের একটা পয়েন্ট মনে রাখতে হবে যে 1928 সালে সর্বপ্রথম মতিলাল নেহেরুর নেতৃত্বে, হ্যাঁ, অল পার্টি কনফারেন্স, ঠিক আছে, 1928 সালে মতিলাল নেহেরুর নেতৃত্বে একটা অল পার্টি কনফারেন্স হয়েছিল। এবং সেই অল পার্টি কনফারেন্সে বলা হয়েছিল যে ভারতবর্ষে যে এত রাজ্য রয়েছে, এই এত রাজ্যগুলোকে একটা জায়গায় আনতে হবে, অর্থাৎ ভারতবর্ষের রাজ্যগুলোকে তৈরি করতে হবে সঠিকভাবে। এবং সেই 1928-এ মতিলাল নেহেরুর নেতৃত্বে সেই অল পার্টি কনফারেন্স বলেছিল যে আমাদের ভারতবর্ষে যে রাজ্যগুলোকে ফর্ম করা হবে সেগুলো লিঙ্গুইস্টিক হবে, অর্থাৎ কি, ভাষাকে বেস করে রাজ্য তৈরি হবে। তোমরা দেখেছো যে আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বিভিন্ন ধরনের ভাষা, হ্যাঁ, সেই ভাষাগুলোকে কেন্দ্র করে রাজ্য গঠিত হবে। আমরা যদি উত্তর ভারতে তেমন না পাই, মনে রেখো দক্ষিণ ভারতে ভাষাকে ভিত্তি করে বিভিন্ন রাজ্য কিন্তু গড়ে উঠেছে। আমরা এই ভিডিও শেষের দিকে গিয়ে দেখব যে ভারতবর্ষের সর্বপ্রথম ভাষার ভিত্তিতে সৃষ্টি হওয়া রাজ্য কিন্তু অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, তো 1948 সালে সবার প্রথমে ভারত সরকার একটা কমিশন নিয়োগ করেন। কি করতে? যে এই যে লিঙ্গুইস্টিক বেসিসে কোনো রাজ্যের অর্গানাইজেশন বা রিঅর্গানাইজেশন করা যায় কি না সেটা দেখার জন্যে। তাহলে 1948 সালে এস কে ধরকে সভাপতি করে ধর কমিশনকে নিয়োগ করা হয়। এই ধর কমিশন কি করবে না, 1948 সালে ধর কমিশনকে নিয়োগ করা হয়েছিল যে তোমরা দেখবে যে ভারতবর্ষের লিঙ্গুইস্টিক বেস, অর্থাৎ ভাষার ভিত্তিতে, যেমন বাংলা ভাষার ভিত্তিতে পশ্চিমবঙ্গ, তারপর পাঞ্জাবি ভাষার ভিত্তিতে পাঞ্জাব রাজ্য, তারপর তেলুগু ভাষার জন্য অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, বুঝতে পারছো? তামিল ভাষার জন্য তামিলনাড়ু। এই যে ভাষার ভিত্তিতে রাজ্য গঠন, এটা করা যায় কি না, এটা সবার প্রথম দেখার জন্য ধর কমিশনকে 1948 সালে নিয়োগ করা হয়।
তো এই ধর কমিশন যখন এই সমস্ত বিষয় নিয়ে যখন গবেষণা শুরু করে তখন তারা একটা রিপোর্ট দেয়। কি রিপোর্ট দেয়? তারা বলে যে ভাষার ভিত্তিতে রাজ্য গঠন করা সম্ভব নয়। তারা কি বলে? ধর কমিশন বলে ভাষার ভিত্তিতে রাজ্য গঠন করা সম্ভব নয়। এতে কি হবে? এতে দেশের মধ্যে যে মানে ইন্টিগ্রিটি রয়েছে, দেশের মধ্যে যে একটা ঐক্যভাব রয়েছে সেটা নষ্ট হতে পারে। কারণ এক ভাষার লোক আর এক ভাষাকে ঘৃণা করতে পারে। এতে কি হবে? দেশের মধ্যে একটা কোলাহল সৃষ্টি হবে, দেশের মধ্যে একটা অডাসিটি বা দেশের মধ্যে একটা কিনা বিভিন্ন ধরনের এই যে ভেদাভেদ সৃষ্টি হবে। তা সেই ভেদাভেদ যাতে সৃষ্টি না হয় তাই ধর কমিশন বলে যে ভাষার ভিত্তিতে রাজ্যের ভাগ বন্টন করা উচিত নয়, বরঞ্চ অ্যাডমিনিস্ট্রেটিভ কনভেনিয়েন্সকে খেয়াল করে রাজ্যের গঠন করতে হবে। অর্থাৎ প্রশাসনিক ক্ষেত্রে কোনো একটা রাজ্যকে পরিচালন করতে যে সুবিধা যে সুবিধার দরকার সেই সুবিধা অনুযায়ী কোনো রাজ্যকে ভাগ করতে হবে। ওকে, তাহলে ধর কমিশন কিন্তু লিঙ্গুইস্টিক বেসিসে রাজ্যের রিঅর্গানাইজেশনকে নস্যাৎ করে দেন। ওকে, আচ্ছা, এরপরে তাহলে তোমরা দেখতে পাচ্ছ ধর কমিশন নিয়োগ করা হয়েছিল কবে? ধর কমিশন নিয়োগ করা হয়েছিল জুন 1948। এই কমিশনের রিপোর্ট যখন দেয় তখন আর একটা কমিটি, জয়পুরে কংগ্রেসের সেশন যখন হয় ডিসেম্বর 1948-এ, তো জয়পুর কংগ্রেস অধিবেশনে 1948 সালে 3 সদস্য বিশিষ্ট নতুন আর একটা কমিটি অ্যাপয়েন্ট করা হয়, যেটা কিনা ধর কমিশনের রেকমেন্ডেশনসগুলোকে পর্যবেক্ষণ করবে। তাহলে ধর কমিশন যে মানে রেকমেন্ডেশন করেছিল সেই রেকমেন্ডেশনগুলোকে পর্যবেক্ষণ করার জন্য একটা কমিটি নিয়োগ করা হয়, যে কমিটিকে বলা হচ্ছে জেভিপি কমিটি। জেভিপি কমিটি মানে কি? এই জেভিপি কমিটিতে 3 জন সদস্য ছিল, আমরা আলোচনা করলাম। সেই 3 জন সদস্য ছিল জওহরলাল নেহেরু, বল্লভভাই প্যাটেল অ্যান্ড পট্টভি সীতারামাইয়া। আর সেই জওহরলাল নেহেরুর জে, বল্লভভাই প্যাটেলের ভি অ্যান্ড পট্টভি সীতারামাইয়ার পি, এই জেভিপি কমিটি। অর্থাৎ এই জেভিপি কমিটির সদস্য কে কে ছিল? 3 জন ছিল, জওহরলাল নেহেরু, বল্লভভাই প্যাটেল অ্যান্ড পট্টভি সীতারামাইয়া। এই কমিটি কি বলেন? দ্য কমিটি রিজেক্টেড ল্যাঙ্গুয়েজ অ্যাজ দ্য বেসিস ফর দ্য রিঅর্গানাইজেশন অফ স্টেট। অর্থাৎ কোন একটা রাজ্যের রিঅর্গানাইজেশনের জন্য ভাষাটা বড় কথা নয়, এই কমিটিও রিজেক্ট করে দেয়। তারা কি বলে? যদিও মনে রেখো ভাষার ভিত্তিতে রাজ্য গঠন সেই সময় কিন্তু দেশের জনগণের প্রবল ইচ্ছা, প্রত্যেক জনগণই চাইছে যে আমার যে ভাষা সেই ভাষার জন্য আমার একটা রাজ্য হোক। কিন্তু এই যে দেখেছো নিজের ভাষার প্রতি টান, এটা কিন্তু দেশের মধ্যে একটা অনৈক্য সৃষ্টি করতে পারে। সেই জন্য বলা হলো যে কখনোই আমরা ভাষার ভিত্তিতে রাজ্যকে ভাগ করতে পারি না। দ্য কমিটি সেড দ্যাট সাচ রিঅর্গানাইজেশন মাইট ডিস্টেবিলাইজ ন্যাশনাল ইন্টিগ্রেশন। হ্যাঁ, আমাদের যে ন্যাশনাল ইন্টিগ্রেশন, আমাদের যে জাতীয় সম্প্রীতি, জাতীয় ঐক্য, সেটাকে ডিস্টেবিলাইজ করতে পারে, সেটাকে নষ্ট করে দিতে পারে যদি আমরা ভাষার ভিত্তিতে রাজ্য গঠন করি। এটা ছিল জেভিপি কমিটি। ওকে, জেভিপি কমিটির পরে আমরা পাই ফজল আলী কমিশন। এই ফজল আলী কমিশন কবে অ্যাপয়েন্ট করা হয়? 1935 সালের ডিসেম্বর মাসে। 1935 সালের ডিসেম্বর মাসে প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু একটা কমিটি অ্যাপয়েন্ট করেন, যে কমিটিটাকে বলা হচ্ছে ফজল আলী কমিটি। কারণ এই কমিটির যে হেড ছিলেন, চেয়ারম্যান ছিলেন, তিনি ছিলেন জাস্টিস ফজল আলী। ঠিক আছে, তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন জাস্টিস ফজল আলী, এবং তার সাথে সাথে এই কমিটিতেও 3 জন মেম্বার ছিল, ফজল আলী, এইচ.এন. কুজরু অ্যান্ড এম.কে. পান্নিকার। ঠিক আছে, কে.এম. পান্নিকার। এই 3 জনকে নিয়ে ফজল আলী কমিশন গঠিত হয়। এই ফজল আলী কমিশন 1955 সালে তাদের রিপোর্ট সাবমিট করে, এবং তারা কি বলে? রিকমেন্ডিং দ্য রিঅর্গানাইজেশন অফ ইন্ডিয়ান স্টেটস অন লিঙ্গুইস্টিক বেসিস। তারা বলে যে ভারতের রাজ্য পুনর্গঠন ভাষার ভিত্তিতেই হবে। ভালো করে বোঝো, ফজল আলী কমিশন বলছে ভারতের রাজ্যের গঠন ভাষার ভিত্তিতেই হবে, কিন্তু দ্য কমিটি রিজেক্টেড দ্য থিওরি অফ ওয়ান ল্যাঙ্গুয়েজ ওয়ান স্টেট। কিন্তু এই কমিটি বলে দেয় একটা ভাষা একটা রাজ্য মেনে নেওয়া যাবে না। অর্থাৎ ওয়ান ল্যাঙ্গুয়েজ ওয়ান স্টেট এটা মেনে নেওয়া যাবে না, মানে একটা ভাষার জন্য একটা রাজ্য, এটা হবে না। ভাষার ভিত্তিতে হবে, কিন্তু সবার আগে খেয়াল রাখতে হবে অ্যাডমিনিস্ট্রেশনের কথা। ঠিক আছে, আচ্ছা। দ্য কমিটি আইডেন্টিফাইড 4 মেজর ফ্যাক্টরস দ্যাট মে বি টেকেন ইনটু অ্যাকাউন্ট অফ এনি স্কিম ফর রিঅর্গানাইজেশন অফ স্টেটস। ঠিক আছে, আচ্ছা, এরা কি বলছে? এরা বলছে যে ভাষার ভিত্তিতে আমরা রাজ্য পুনর্গঠন করতে চাই,
কিন্তু তার মানে এই নয় যে ওয়ান ল্যাঙ্গুয়েজ ওয়ান স্টেট, এমন কথা কিন্তু নয়। ক্লিয়ার হলো? আচ্ছা, এই কমিটির 4টে মেজর ফ্যাক্টরকে বলে কি কি? নাম্বার 1, প্রিজার্ভেশন অ্যান্ড স্ট্রেংথেনিং দ্য ইউনিটি অ্যান্ড সিকিউরিটি অফ দ্য কান্ট্রি। তারা বলে যে রাজ্যের যে পুনর্গঠন হবে, সেই রাজ্যের পুনর্গঠনের জন্য আমাদের প্রিজার্ভেশন অ্যান্ড স্ট্রেংথেনিং দ্য ইউনিটি অ্যান্ড সিকিউরিটি, আমাদের দেশের যে ইউনিটি অ্যান্ড সিকিউরিটি সেইটাকে আগে মূলে নজর দিতে হবে। লিঙ্গুইস্টিক অ্যান্ড কালচারাল হোমোজিনিটি, আমাদের ভাষা এবং যে সংস্কৃতি রয়েছে সেই ভাষা সংস্কৃতির দিকে নজর দিতে হবে। ফাইন্যান্সিয়াল, ইকোনমিক অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কনসিডারেশনস রাখতে হবে, অর্থাৎ অর্থনৈতিক মানে কি বলে, ফাইন্যান্সিয়াল, ইকোনমিক্যাল, অ্যাডমিনিস্ট্রেটিভ যে কনসিডারেশন সেগুলোকে মাথায় রাখতে হবে। অর্থাৎ কী হলো, আমি এমন জায়গা থেকে একটা রাজ্যকে ভাগ করে দিলাম যে রাজ্যের মিনারেলস নেই, যে রাজ্যের জল নেই, যে রাজ্যে ফরেস্ট্রি নেই, কিচ্ছু নেই। একটা মনে করো, ধরো এই যে কচ্ছ বলে যে জায়গাটা গুজরাটে রয়েছে কচ্ছ, সেই কচ্ছের ওখানে কি করলে তুমি কাছটাকে একটা আলাদা রাজ্য করে দিলে। দেখো কাছটা একটা মরুভূমি জায়গা, পাশে সমুদ্র রয়েছে, তাহলে সেই কচ্ছের রন যেটাকে আমরা বলি, সেই কচ্ছের রনে কোনো ফসল হয় না, কিচ্ছু হয় না, সেটাকে যদি আমি আলাদা একটা স্টেট করে দিই, সেই স্টেট করে দিলে কী হবে, তার কোনো খাবার নেই, তার কোনো মিনারেলস নেই, তার কোনো সংসাধন বেঁচে থাকার কিচ্ছু নেই। তো এইটাকে যদি আমরা এভাবে যদি রাজ্যের বন্টন করি তাহলে রাজ্য হবে না। তাহলে আমাদের ফিনান্সিয়াল, ইকোনমিক্যাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কনসিডারেশনটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, 4 নম্বর কথা বলেন প্ল্যানিং অ্যান্ড প্রমোশন অফ ওয়েলফেয়ার, মানে ওই সেইখানের পিপল যারা থাকবে, অর্থাৎ প্ল্যানিং অ্যান্ড প্রমোশন অফ ওয়েলফেয়ার অফ দ্য পিপল, লোকজনের সেখানে তাদের প্রমোট করতে হবে বিভিন্নভাবে, তাদেরকে সেই সমস্ত প্ল্যানিংগুলো করতে হবে ইন ইচ স্টেট অ্যাজ ওয়েল অ্যাজ অফ দ্য নেশন অ্যাজ আ হোল। এবং সারা দেশের যখন উন্নতি হবে তখন যাতে প্রত্যেকটা রাজ্যের মানুষও সেই উন্নতির ভাগিদার হতে পারে, সেই বিষয়টাকেও মাথায় রাখতে হবে। এই ফজল আলী কমিশনের মাধ্যমে কিন্তু পরবর্তী সময়ে আমাদের রাজ্যের পুনর্গঠন হয়েছে। ওকে, আচ্ছা, এরপর আমরা দেখব টেরিটরি অফ ইন্ডিয়া ইন 1956। 1956 সাল আসতে আসতে ভারতবর্ষের অবস্থাটা কেমন হয়েছে? 1956 সাল আসতে আসতে ভারতবর্ষের 14টি স্টেট হয়েছে এবং 6টি ইউনিয়ন টেরিটরি হয়েছে। তাহলে 14টি স্টেটের মধ্যে কোনটা কোনটা রয়েছে? অন্ধ্রপ্রদেশ, আসাম, বিহার, বম্বে, জম্মু অ্যান্ড কাশ্মীর, কেরালা, মধ্যপ্রদেশ, মাদ্রাজ, মাইসুর, ওড়িশা, পাঞ্জাব, রাজস্থান, উত্তরপ্রদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। এইটা রয়েছে 14টা রাজ্য, আর 6টা ইউনিয়ন টেরিটরিজ মানে কেন্দ্রশাসিত অঞ্চল। তার মধ্যে রয়েছে আন্দামান অ্যান্ড নিকোবর দ্বীপপুঞ্জ, দিল্লি, হিমাচল প্রদেশ, লাক্ষাদ্বীপ। দেখো লাক্ষাদ্বীপ, মিনিকয় অ্যান্ড আমিনদ্বীপ আইল্যান্ডস, এই কটা একসাথে, কিন্তু এগুলোকে আলাদা করো না, মণিপুর অ্যান্ড ত্রিপুরা। ঠিক আছে, তাহলে 1956 সালে মণিপুর, ত্রিপুরা এগুলো কিন্তু সব কিছু, হিমাচল প্রদেশ এগুলো কী ছিল? ইউনিয়ন টেরিটরি ছিল। ওকে, আচ্ছা, এবার এই 1956 সালের পর থেকে কি হলো, যে নিউ স্টেটসের এবং ইউটিজের ক্রিয়েশন হলো। অর্থাৎ 1956 পরে আমরা দেখব, 1956 থেকে শুরু করে আজকে পর্যন্ত এসে আমরা দেখব যে ভারতবর্ষের কেমন কি অবস্থা হলো। ঠিক আছে, আচ্ছা দেখো, প্রথমেই দেখো এখানে লেখা রয়েছে মহারাষ্ট্র আর গুজরাট। যে জায়গাটা তোমরা দেখেছো ওপরে কি লেখা রয়েছে, যে বম্বে লেখা রয়েছে না, বম্বে। এই বম্বেটা অ্যাকচুয়ালি কী ছিল? বম্বেটা ছিল গুজরাট আর মহারাষ্ট্র। আজকের যেটা গুজরাট আর আজকের যেটা মহারাষ্ট্র, এই গুজরাট আর মহারাষ্ট্রকে দুটোকে নিয়েছিল বম্বে, একটা রাজ্য ছিল। 1960 সালে এই বাইলিঙ্গুয়াল স্টেট বম্বেকে ডিভাইড করে দুটো রাজ্য করা হয়। বাইলিঙ্গুয়াল স্টেট মানে কি? বম্বে দুটো ভাষা ছিল তখন, একটা ছিল মারাঠা ভাষা, একটা ছিল গুজরাটি ভাষা। তার সেটা কিন্তু ওই বম্বের মধ্যেই ছিল। অর্থাৎ 1960 সালে সেই বম্বেকে দুটো ভাগে ভাগ করে দেওয়া হয়। একটা রাজ্য তৈরি হয় মহারাষ্ট্র, যেটা কিনা মারাঠি স্পিকিং পিপলদের জন্যে, আর একটা তৈরি হয় গুজরাট রাজ্য, যেটা কিনা গুজরাটি স্পিকিং পিপলদের জন্যে। ওকে, আর এইভাবে বম্বেটা মহারাষ্ট্রে কনভার্ট হয়ে যায়, হ্যাঁ, এবং গুজরাট নতুন একটা রাজ্যের সৃষ্টি হয় 1960 সালে, আর সেই গুজরাট 15 নম্বর স্টেট হয়। অর্থাৎ দেখো এখানে 14টা ছিল না, 1956 সালে দেখো স্টেটের সংখ্যা কত ছিল? 14টি। আর প্রথম যে রাজ্য 14টার পরে হয় সেটা হচ্ছে 15তম রাজ্য, অর্থাৎ গুজরাট ভারতবর্ষের 15তম রাজ্যে পরিণত হয়েছে। ওকে, এবার চলে এসো দাদরা অ্যান্ড নগর হাভেলি। এই দাদরা আর নগর হাভেলি এটা ছিল পর্তুগিজদের আন্ডারে। ঠিক আছে, পর্তুগিজদের আন্ডারে এরা কিন্তু ছিল, এবং এই পর্তুগিজদের আন্ডার থেকে 1954 সালে এরা ভারতের অধীনে আসে।
এবং 1954 সালের পরে ভারত সরকার কি করে, এদের 10 নম্বর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 1961 সালে এটাকে ভারতবর্ষের ইউনিয়ন টেরিটরিতে ঘোষণা করে, অর্থাৎ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করে। ক্লিয়ার হলো? ওকে। গোয়া, দমন আর দিউ, এই দেখো, দিস ওয়ার অলসো রুলড বাই পর্তুগিজ, এটাও পর্তুগিজদের আন্ডারে ছিল, এরাও 1954 সালে ভারতের আন্ডারে এসছিল। এবং 1961 সালে পুলিশ অ্যাকশনের দ্বারা, অর্থাৎ পুলিশ প্রেরণ করে, পুলিশ প্রশাসনের সাহায্যে গোয়া, দমন দিউকে ভারত সরকার গ্রহণ করে, অ্যাকোয়ার করে। দে ওয়ার কনস্টিটিউটেড অ্যাজ আ ইউনিয়ন টেরিটরি বাই দ্য 12th অ্যামেন্ডমেন্ট অফ 1962, এবং 1962 সালের 12তম সংবিধান সংশোধনীর মাধ্যমে গোয়া অ্যান্ড দমন দিউকে কী করা হয়, ভারতের অন্তর্গত একটা ইউনিয়ন টেরিটরিতে ঘোষণা করা হয়। তাহলে দেখো, গোয়াও আর দমন দিউও কিন্তু কী ছিল, প্রথমে ইউনিয়ন টেরিটরি ছিল। এবং মনে রেখো, পরবর্তী সময় 1987 সালে গোয়াকে স্টেটহুড কনফার করা হয়, অর্থাৎ গোয়াকে রাজ্যের স্বীকৃতি দেওয়া হয়। কবে? 1987 সালে। ক্লিয়ার হলো? ভেরি গুড। চলো নেক্সট। এবার তোমরা দেখছো পুডুচেরি, ঠিক আছে? পুডুচেরি, দ্য ফ্রেঞ্চ এস্টাবলিশমেন্ট was acquired by India in 1954. এই পুডুচেরিটা ছিল ফ্রেঞ্চদের এস্টাবলিশমেন্ট, মানে ফ্রেঞ্চরা এখানে কবজা করেছিল, এবং 1954 সালে এই ফ্রেঞ্চরা পুডুচেরিকে ভারতের হাতে সমর্পণ করে দিয়ে গেছিল। এবং 1962 সালে এই পুডুচেরিকে ভারত 14তম সংবিধান সংশোধনীর মধ্য দিয়ে এটাকে ইউনিয়ন টেরিটরি করে দেয়। ঠিক আছে? ওকে। আচ্ছা, হরিয়ানা, চণ্ডীগড় আর হিমাচল প্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড় আর হিমাচল প্রদেশ এরা কিন্তু প্রত্যেকটাই পাঞ্জাবের অংশ ছিল, পাঞ্জাবের। ঠিক আছে? অর্থাৎ হরিয়ানা, দেখো, পাঞ্জাবের মধ্যে দুই ধরনের ভাষাভাষীর লোক ছিল, এক তো ছিল পাঞ্জাবি বলা লোক, আর একটা ছিল হিন্দি ভাষী বলা লোক। তা পাঞ্জাবের যে হিন্দি ভাষী বলা লোক, হিন্দি ভাষায় যারা কথা বলে, তাদেরকে ভেঙে একটা নতুন রাজ্য করে দেওয়া হয় যার নাম হরিয়ানা। এবং যেটা পাঞ্জাবের হিলি এরিয়া ছিল, অর্থাৎ মানে আমাদের হিমালয়ের যে পাহাড়ি পার্বত্য অঞ্চল, সেইখানে পাঞ্জাবের যে অংশটা ছিল সেখানটাকে করে দেওয়া হয় হিমাচল প্রদেশ। বোঝা গেল? আর হিন্দিভাষী লোকেদের জন্য করে দেওয়া হয় যেটা ভূমিতে, সেটা হচ্ছে হরিয়ানা। তাহলে দেখো, 1966 সালে পাঞ্জাব স্টেট ওয়াজ বাইফার্কেটেড, ভেঙে দেওয়া হয় তাকে দুই ভাগে, টু ক্রিয়েট আ নিউ স্টেট হরিয়ানা। তাহলে ভারতবর্ষের হরিয়ানা রাজ্যটি কিন্তু 17 নম্বর রাজ্য তোমরা এখানে দেখতে পাচ্ছ, হরিয়ানা দ্য 17th স্টেট অফ ইন্ডিয়া হয়েছে। আচ্ছা, আর চণ্ডীগড়কে কি করা হয়? চণ্ডীগড়কে ইউনিয়ন টেরিটরি ঘোষণা করা হয়। ঠিক আছে? চণ্ডীগড়কে ইউনিয়ন টেরিটরি ঘোষণা করা হয়। এবং যে হিলি রিজন ছিল, সেই হিলি রিজনকে, হিমাচল প্রদেশকেও কিন্তু তখন ইউনিয়ন টেরিটরিতে ঘোষণা করা হয়। এবং এই হিমাচল প্রদেশকে 1971 সালে রাজ্যের স্বীকৃতি দেওয়া হয়। ঠিক আছে? তাহলে 1971 সালে হিমাচল প্রদেশকে রাজ্যের স্বীকৃতি দেওয়ার সাথে সাথে হিমাচল প্রদেশ ভারতবর্ষের 18তম রাজ্যে পরিণত হয়ে যায়। ওকে। এরপরে চলে এসো মণিপুর, ত্রিপুরা আর মেঘালয়। এটা হচ্ছে আমাদের নর্থ ইস্টের এরিয়া, অর্থাৎ উত্তর পূর্ব ভারত। ঠিক আছে? সেই উত্তর পূর্ব ভারত। এবং মনে রেখো, মণিপুর, ত্রিপুরা, মেঘালয়া এরা সবাই কিন্তু কিনা আসামের আন্ডারে ছিল। আসাম, মনে রাখবে এটা। 1972 সালে নর্থ ইস্ট ইন্ডিয়ার যে ম্যাপ, সেটার আমূল পরিবর্তন করা হয়। এবং আমূল পরিবর্তন করার সাথে সাথে মনে রেখো, মণিপুর আর ত্রিপুরাকে কি করা হয়, মণিপুর আর ত্রিপুরাকে ইউনিয়ন টেরিটরি বানানো হয় 1972 সালে। ভালো করে বুঝতে থাকো, 1972 সালে মণিপুর আর ত্রিপুরাকে ইউনিয়ন টেরিটরি মানে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়। এবং মেঘালয়কে সাব স্টেট দেওয়া হয়, এবং তারা কিনা স্টেটহুডের পরিণতি পায়। এবং মণিপুর 19 নম্বর রাজ্যে পরিণত হয় তার পরবর্তী সময় 1972 সালে। তার আগে এরা কিন্তু 1972 সালের আগে এরা ইউনিয়ন টেরিটরি ছিল, কিন্তু 1972 সাল থেকে মণিপুর 19 নম্বর রাজ্য হয়, ত্রিপুরা 20 নম্বর রাজ্য হয়, মেঘালয় 21 নম্বর রাজ্য হয়েছে। আর দুটো ইউনিয়ন টেরিটরিজ যেমন মিজোরাম অ্যান্ড অরুণাচল প্রদেশ, এই মিজোরাম আর অরুণাচল প্রদেশ অরিজিনালি নোন অ্যাজ নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি, অর্থাৎ NEFA, অর্থাৎ নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি। মিজোরাম আর অরুণাচল প্রদেশ এরা কিন্তু কেম ইন টু বিং। এই অরুণাচল প্রদেশ আর মিজোরাম অ্যান্ড অরুণাচল প্রদেশ এরা কিন্তু সর্বপ্রথম এইখান থেকেই উঠে আসে।
NEFA। ওকে, আচ্ছা, এই মণিপুর, মিজোরাম অ্যান্ড অরুণাচল প্রদেশকে পরবর্তী সময়ে স্টেটহুড দেওয়া হয়। ওকে, আচ্ছা, সিকিম দেখো 1947 সাল পর্যন্ত সিকিম ওয়াজ অ্যান ইন্ডিয়ান প্রিন্সলি স্টেট রুলড বাই সোগিয়াল। ঠিক আছে, এই 1947 সাল পর্যন্ত সিকিম সোগিয়ালদের দ্বারা শাসিত হতো, ভারতের একটা প্রিন্সলি স্টেট, মানে ভারতের ওই রাজতন্ত্র আর কি। 1947-এর পরে যখন ব্রিটিশ শাসন ভারতবর্ষ থেকে চলে গেল, তখন সিকিম ভারতের একটা প্রোটেক্টরেট হিসাবে গৃহীত হলো, যে কিনা ভারতবর্ষ সিকিমকে তার সমস্ত দিক থেকে প্রোটেকশন দেবে। ভারতবর্ষ সিকিমকে তার ডিফেন্স দেখবে, তার এক্সটার্নাল অ্যাফেয়ার্সকে দেখবে, তার কমিউনিকেশনকে দেখবে, অর্থাৎ সিকিমের যত সমস্ত দায় দায়িত্ব ছিল সেগুলো সব ভারতই দেখবে। কিন্তু 1974 সালে সিকিম তারা ইচ্ছা প্রকাশ করলো যে তারা ভারতবর্ষের সাথে একদম পুরোপুরি মিশে যেতে চায়। অর্থাৎ 1974 সালে যখন সিকিম ইচ্ছা প্রকাশ করলো যে তারা ভারতের সঙ্গে পুরোপুরি মিশে যেতে চায়, তখন 35 নম্বর সংবিধান সংশোধনীর মাধ্যমে, ভারতবর্ষের 35 নম্বর সংবিধান সংশোধনী 1974-এর মাধ্যমে সিকিমকে ভারতের সঙ্গে যুক্ত করা হয়। এই সময় একটা ঘটনা ঘটে, এই অ্যামেন্ডমেন্টের ফলে কি হয়, সিকিমবাসীরা, এবং সেখানে শাসন কারা করবে, সোগিয়ালি শাসন করবে। ওকে, কিন্তু এই সময় যে সিকিমের জনগণ তারা স্যাটিসফাই হয় না, তারা চায় কি যে আমরা ভারতের সঙ্গে কমপ্লিটলি মার্জ হতে চাই, ভারতবর্ষের একটা রাজ্য হিসাবে আমরা থাকতে চাই। তখন এই সিকিমে একটা রেফারেন্ডাম হয়েছে, অর্থাৎ তার পরের বছর 1975 সালে যখন সিকিমে রেফারেন্ডাম হয়, তখন রেফারেন্ডাম মানে বুঝতে পারছো, গণভোট, প্লেবিসাইট হওয়ার পরে কি হয় না, সিকিমের জনগণ বলে যে আমরা সোগিয়ালদের নেতৃত্বে থাকতে আর চাই না, আমরা আমাদের দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। তখন ভারত সরকার 36তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1975 সালে সিকিমকে সোগিয়ালদের রাজতন্ত্র থেকে উৎখাত করে ভারত একটা গণতান্ত্রিক রাজ্য হিসাবে প্রতিষ্ঠা দেয়। 22তম রাজ্য তখন সিকিম পরিণত হয়ে যায়। ওকে, তোমরা দেখতে পাচ্ছ এখানে লিখে রাখবে, এবং আমি প্রত্যেকটা নোট আমি তোমাদের এই PDF করে এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে ডাউনলোড করে নেবে, একবার চোখ বুলিয়ে নেবে, মুখস্থ হয়ে যাবে। ওকে, আদারওয়াইজ ভিডিও পজ করে তোমরা কিন্তু এখান থেকে নোটও করে নিতে পারো। ওকে, আচ্ছা, এরপর চলে এসো মিজোরাম আর অরুণাচল প্রদেশ। আমরা একটু আগেই দেখেছিলাম যে কিনা এই জায়গাটা খেয়াল করো, যে ওই অরুণাচল প্রদেশ আর মিজোরাম 1972 সালে সবার প্রথম আমরা ওই NEFA এটাকে পরিবর্তন করে মিজোরাম আর অরুণাচল প্রদেশকে আলাদাভাবে হাইলাইট করা হয়, এবং এই মিজোরাম আর অরুণাচল প্রদেশকে 1987 সালে গোয়া, যেটা কিনা আগে ইউনিয়ন টেরিটরি ছিল, সেটাকে, অর্থাৎ মিজোরামকে 23তম রাজ্য করে দেওয়া হয়, অরুণাচল প্রদেশকে 24তম রাজ্য করে দেওয়া হয়, এবং গোয়াকে 25তম রাজ্য করে দেওয়া হয়েছে। এর সঙ্গে সঙ্গে এই 1987 সাল পর্যন্ত আস্তে আস্তে ভারতবর্ষে 25খানা স্টেট হয়ে গেল। ওকে, এরপর দেখো ছত্তিশগড়, উত্তরাখণ্ড আর ঝাড়খণ্ড। 2000 সালে মধ্যপ্রদেশকে ভেঙে ছত্তিশগড় রাজ্য করা হয়, যেটা কিনা ভারতবর্ষের 26তম রাজ্য। উত্তরপ্রদেশকে ভেঙে উত্তরাখণ্ড করা হয়, যেটা হলো 27তম রাজ্য। বিহারকে ভেঙে ঝাড়খণ্ড করা হয়, যেটা হলো ভারতের 28তম রাজ্য। ওকে, 2014 সালে অন্ধ্রপ্রদেশকে ভেঙে তেলেঙ্গানা রাজ্য করা হয়, এই মুহূর্তে হয়ে গেল 29টা রাজ্য হয়েছে। অন্ধ্রপ্রদেশ, এটা একটা পয়েন্ট মনে রেখো, অন্ধ্রপ্রদেশ কি গুরুত্বপূর্ণ জিনিসটা, আমি যদিও এটা আগে আলোচনা করে গেছি। 1953 সালে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেসড স্টেট অন্ধ্রপ্রদেশ। যারা মাদ্রাজের একটা ডিস্ট্রিক্ট ছিল, সেই মাদ্রাজের একটা ডিস্ট্রিক্টের লোকেরা তারা শুধু ওই তেলুগু ভাষায় কথা বলতো, আর সেই তেলুগু ভাষায় কথা বলার জন্য তারা বললো যে আমাদের তেলুগু দেশ চাই, তেলুগু দেশম। ঠিক আছে, TDP বলে একটা পার্টি আছে, দেখবে অন্ধ্রপ্রদেশে, তেলুগু দেশম পার্টি, TDP। তাহলে তখন বললো যে আমরা তেলুগু দেশ চাই, আমাদের তেলুগুদের জন্য রাজ্য চাই পৃথক। তখন মনে রেখো, এই মাদ্রাজ রাজ্যের থেকে খানিকটা জায়গা ভেঙে, অর্থাৎ মাদ্রাজ হচ্ছে বর্তমান তামিলনাড়ু, মনে রেখো, বর্তমানে যে তামিলনাড়ু রয়েছে সেই তামিলনাড়ুরই পূর্বের নাম ছিল মাদ্রাজ, আর সেই মাদ্রাজকে ভেঙে অন্ধ্রপ্রদেশ রাজ্য করা হয়। মনে রেখো, অন্ধ্রপ্রদেশ হলো প্রথম ভাষার ভিত্তিতে ভাগ হওয়া প্রথম রাজ্য। ঠিক আছে,
আচ্ছা, এই তখন কি হয়েছিল, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা মনে রেখো, এই অন্ধ্রপ্রদেশের ক্রিয়েশনের জন্য কিন্তু একজন কংগ্রেসম্যানের জীবন গিয়েছিল, অর্থাৎ শ্রী রামালু নামে একজন ব্যক্তি, অর্থাৎ কংগ্রেসের একজন সম্মানে মেম্বার, কংগ্রেস পার্টির একজন মেম্বার শ্রী রামালু কী করেছিলেন, মানে অনাহার, মানে কি বলে এটাকে, অনশন করেছিলেন, আমৃত্যু অনশন করার পরে যখন শ্রী রামালু 56 দিন, শ্রীরামালু মনে রেখো এটা 56 ডেজ, 56 দিন অনশন করার পরে এই শ্রীরামালু কিন্তু মৃত্যুবরণ করেন। আর এই 56 দিন অনশন করার পরে শ্রীরামালু যখন মৃত্যুবরণ করেন এই তেলুগু দেশে, অর্থাৎ তেলুগুদের জন্য আলাদা রাজ্য করার জন্যে, তখন কিন্তু এই শ্রীরামালুর মৃত্যুর পরে 1935 সালে কিন্তু অন্ধ্রপ্রদেশ রাজ্যটিকে সৃষ্টি করা হয়েছে। আচ্ছা, এবার চেঞ্জেস অফ নেমস, দেখো পূর্বের যে নামগুলো ছিল সেগুলো চেঞ্জ হয়ে নতুন নাম হয়েছে, এগুলো মাথায় রাখতে হবে। যেমন আমি তোমাদের বলেছিলাম ইউনাইটেড প্রভিন্সের নাম 1950 সালে চেঞ্জ করে উত্তরপ্রদেশ রাখা হয়। মাদ্রাজের নাম 1969 সালে চেঞ্জ করে তামিলনাড়ু রাখা হয়। মাইসোরের নাম 1973 সালে চেঞ্জ করে কর্ণাটকে রাখা হয়। লাক্ষাদ্বীপ, মিনিকয় আর আমিনদ্বীপ, এই 3টে দ্বীপকে মিলিয়ে 1973 সালে নাম রাখা হয় লাক্ষাদ্বীপ। অর্থাৎ যেটা বর্তমানে লাক্ষাদ্বীপ সেটা আগে ছিল 3টে দ্বীপের সংমিশ্রণ, লাক্ষাদ্বীপ, মিনিকয় আর আমিনদ্বীপী, ঠিক আছে। এবার 1992 সালে যেটা দিল্লি, ইউনিয়ন টেরিটরি দিল্লিকে ডেজিগনেট করা হয় যে এটা ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি। ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি ডেজিগনেট কবে হয়, 1992 সালে। উত্তরাখণ্ড, আজকের যে উত্তরাখণ্ড, সেই আজকের উত্তরাখণ্ডের নাম ছিল উত্তরাঞ্চল, অর্থাৎ 2006 সালে উত্তরাঞ্চল নামটাকে উত্তরাখণ্ড করা হয়। আচ্ছা, পন্ডিচেরির নামটা পুডুচেরি করা হয় 2006 সালে, আর ওড়িশার নামটা ওড়িশা করা হয় 2011 সালে। হয়েছে, পয়েন্টগুলো একবার দেখে রাখবে, অপশান আসলে পারবে নিশ্চয়ই, ঠিক আছে। আচ্ছা, এবার দেখে নাও অ্যাট প্রেজেন্ট ইন্ডিয়ায় কতগুলো স্টেট রয়েছে। তাহলে আমরা একটু আগে আলোচনা করে এসেছি, অ্যাট প্রেজেন্ট ভারতবর্ষে 28খানা রাজ্য রয়েছে, 8খানা ইউনিয়ন টেরিটরি রয়েছে। কবে কোন রাজ্য সৃষ্টি হয়েছে এখানে আমি লিস্ট তোমাদের দিয়ে দিয়েছি। এবার ইউনিয়ন টেরিটরিটা আমাদের দেখানোর মূলে রয়েছে। দেখো, আমাদের 29টি রাজ্য ছিল তেলেঙ্গানা হওয়ার পর, কিন্তু 2019 সালে কি হলো, জম্মু কাশ্মীর রাজ্যটাকে ভেঙে দিয়ে সেটাকে দুটো ইউনিয়ন টেরিটরি করা হলো, একটা হলো জম্মু অ্যান্ড কাশ্মীর, একটা হলো লাদাখ, ঠিক আছে। এটা খুব ইম্পর্ট্যান্ট, দেখে নিও। দেখো এখানে ইউনিয়ন টেরিটরির মধ্যে তোমরা দেখছো ইউনিয়ন টেরিটরি, তাহলে দেখো আগে ছিল 7টা, তাহলে জম্মু কাশ্মীর আর লাদাখকে মিলে হওয়ার কথা ছিল 9টা, কিন্তু এখানে হলো 8টা। তার কারণ 26শে জানুয়ারি 2020 সালে এই যে দাদরা নগর হাভেলি দমন দিউ, এই দমন দিউ আগে আলাদা ছিল, দাদরা নগর হাভেলি আগে আলাদা ছিল, কিন্তু এই দুটোকে একসাথে করে দেওয়া হয় 26শে জানুয়ারি 2020 এবং তাদের রাজধানী করে দেওয়া হয় দমনকে, ঠিক আছে। আর জম্মু কাশ্মীরের রাজধানী দুটো, একটা হলো শ্রীনগর, গ্রীষ্মকালে শ্রীনগর রাজধানী, শীতকালে জম্মু রাজধানী। হয়েছে, কবে এটা করা হলো, 31শে অক্টোবর 2019 সালটা কিন্তু খুবই কারেন্ট সাল, এটা পরীক্ষা আসতে পারে, তোমরা কিন্তু মাথায় রেখো, 31 অক্টোবর 2019। লাক্ষাদ্বীপের রাজধানী কি, এখানে সব আমি লিখে রেখেছি, তোমরা এখান থেকে ভিডিওটাকে পজ করে তোমরা এগুলো দেখে নিতে পারো। আর লাদাখের রাজধানী হচ্ছে লে, এটাও 31 অক্টোবর 2019, ঠিক আছে। তাহলে এখানে আমি স্টেট ক্যাপিটাল অ্যান্ড ডেট অফ এস্টাবলিশ লিখে রেখেছি, তোমরা এগুলোকে দেখে নিতে পারো, একবার করে পড়ে নিতে পারো যদি তোমরা চাও। তাহলে ঠিক আছে, আজকে এই পর্যন্ত করে ভিডিওটি শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে আমায় জানিও, আর যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দিও। ঠিক আছে, তাহলে এখানে শেষ করছি।